লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায় আজ। ৬ জঙ্গির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। খালাসের বিষয়ে আশাবাদী আসামিপক্ষ। চট্টগ্রামে নৃশংস কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার। অটোরিকশা যাত্রীদের অপহরণের পর দাবি করত মুক্তিপণ, না পেলে গোপন আস্তানায় চালানো হতো অমানবিক নির্যাতন। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই মিলল সমতলের ৩৫০০ ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারের। মুজিব বর্ষ উপলক্ষে সংগ্রামী মানুষগুলো পেল আধা পাকা ঘর। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চিরতরে কেড়ে নেয় দৃষ্টিশক্তি। লক্ষণ না থাকায় টের পাওয়া যায় আংশিক দৃষ্টিশক্তি হারানোর পর। নীরব অন্ধত্ব নিয়ে সতর্ক করার আহ্বান বিশেষজ্ঞদের। এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উন্নয়নশীল দেশে কম খরচে ভ্যাকসিন সরবরাহের আশা। ভোরের সময়ে সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। তিস্তা চুক্তি নিয়ে নতুন কোনো সুখবর নেই ভারতের কাছে। দ্রুত এ চুক্তির সম্ভাবনা নেই জানিয়ে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি একথা বলেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, অভ্যন্তরীণ রাজনীতির চেয়ে অন্য দেশের সাথে সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া উচিত ভারতের। এহসান জুয়েলের রিপোর্ট। ভারত বাংলাদেশ সম্পর্কে লেনদেনের তালিকায় সবার উপরে তিস্তা ইস্যু। ১ দশকের বেশি সময় ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তির ভাগ্যে আসলে কি আছে? যতবার আলোচনার টেবিলে আসে এই বিষয় উঠে আসে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কথা। আগামী মাসে আবারও ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরে কি হতে পারে তিস্তা চুক্তি? কোথায় আটকে আছে আলোচনা খোলাসা করলেন দেশটির হাই কমিশনার। তিস্তার পানি ভাগ করায় আমরা বিশ্বাসী। শুধু বাংলাদেশ নয়, সবার সাথেই ভাগ করতে চাই। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার একা এটা করতে পারে না। আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করছি। এটা হয়তো ভালো কিছু নয়, কিন্তু এটাই বাস্তবতা, এবং আমাদের বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপাতত তিস্তা চুক্তির ব্যাপারে কোনো আশা নেই। এ বিষয়ে আমাদের সব ধরনের আলোচনা অব্যাহত আছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, তিস্তা নিয়ে অভ্যন্তরীণ রাজনীতি সামাল দেওয়ার দায়িত্ব ভারতের। আমরা তো ভারতকে বাধ্য করতে পারবো না। ভারত তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এই জিনিসটাকে ঝুলিয়ে রেখেছে। তারা এই অভ্যন্তরীণ রাজনীতি চেয়ে যে একটা দেশের সাথে সম্পর্ক, বিশেষ করে ভারত বাংলাদেশের মধ্যে যেরকম সম্পর্ক বিরাজমান, সেটা অনেক গুরুত্বপূর্ণ। এটা তারা উপলব্ধি করবে আমরা এই আশা করি, কিন্তু খুব বড় কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এর আগে ২০১৫ সালে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা দেখা গেলেও শেষ মুহূর্তে সেটি সম্ভব হয়নি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে উত্তরের মানুষের হতাশা এখন চরমে। কৃষকই শুধু নয়, পানির অভাবে প্রকৃতি ও জীববৈচিত্র্যের ওপর যে প্রভাব পড়ছে তা থেকে অঞ্চলটিকে রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে সব মহলে। সমস্যা সমাধানে চীনের প্রস্তাবিত ৮,০০০ কোটি টাকার তিস্তার সমন্বিত মহাপরিকল্পনাকে সমাধান মনে করেন পানি উন্নয়ন বোর্ড। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গেল বর্ষায় ৫ দফার বন্যায় বিপন্ন জনপদে বোরো আবাদ করে ঘুরে দাঁড়াবার যখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কৃষক, তখন তিস্তা নদীতে পানি প্রবাহ শূন্যের কোটায়। মরা তিস্তায় ধুধু তপ্ত বালিতে শুধু কৃষক নয়, ক্ষুব্ধ জেলে মাঝিরাও। আমরা এই সময় পানি চাই, ভারত আমাদেরকে এই সময় পানি দেবে না। ওনারা যে সময় আমাদের দরকার হয় না পানির, সে সময় ওনারা রাতারাতি পানি ছেড়ে দেয়। এখানে কোনো পানি নেই, আবার এখানে পানি থাকলে এই পানি দিয়ে স্কিম ধান আবাদ হইতো। পানি না থাকলে আবাদ হবে কোথেকে? আবাদ না হলে মানুষ বাঁচবে কিভাবে? অভিন্ন নদীর পানিতে ভাটির মানুষের ন্যায্য অধিকার আদায়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের। চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরুর তাগিদ দেন তারা। খরাকালে আমাদের এই অঞ্চলে 1 কিউসেক পানি আসতেছে না, সব পানি একতরফা প্রত্যাহার করা হচ্ছে। খরাকালে এই অঞ্চলে তিস্তা মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। তিস্তা নদী না বাঁচলে উত্তরাঞ্চলে 2 কোটি মানুষের সেটা জীবন মরণ সমস্যা। সেজন্য আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেই মহাপরিকল্পনা গ্রহণ করছেন, সেই নদীবান্ধব মহাপরিকল্পনাকেও এগিয়ে নিতে হবে। সমস্যা সমাধানে চীনের প্রস্তাবিত তিস্তা সমন্বিত মহাপরিকল্পনা বলে মনে করেন উত্তরের পানি উন্নয়ন
বোর্ডের শীর্ষ এই প্রকৌশলী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছে এবং আমাদের নীতি নির্ধারকেও যাতে আমাদের এই প্রকল্পের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে এবং আশা করছি যে এর একটা সার্থক বাস্তবায়ন হবে। তিস্তা নিয়ে চীনা একটি প্রতিষ্ঠানের ৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পে রয়েছে রিজার্ভার তৈরি, ভাঙন রোধ, জমি উদ্ধার করে অর্থনৈতিক জোন, স্যাটেলাইট টাউন তৈরি সহ প্রযুক্তি নির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা করার পরিকল্পনা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২,০০০ থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ডিজিটাল পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় সরকার প্রধান আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান মানুষের ভোট ও ভাতের অধিকার হরণের পাশাপাশি বেঁচে থাকার অধিকারও কেড়ে নিয়েছিলেন। যাদের ত্যাগ আর একাগ্রতায় ৭১-এ গর্জে উঠেছিল পরাধীন বাংলা, স্বাধীনতার জন্য যারা বুক পেতে দিয়েছিলেন বন্দুকের নলে, সেই বীর মুক্তিযোদ্ধারাই স্বাধীন দেশের স্রষ্টা। সেই বীরদের ৯৬ সাল থেকে ভাতা দিয়ে সম্মানিত করে আসছে সরকার। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে টাকা সরাসরি যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ শুরু করলেও জাতির পিতাকে হত্যার পর ক্ষমতা গ্রহণকারীরা সব চেতনা নস্যাৎ করেছিল। ৭৫-এর পর জিয়াউর রহমান যখন অবৈধ ক্ষমতা দখল করে, সে অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের মানুষের শুধু যে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করেছে তা না, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকারও কেড়ে নিয়েছিল, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল। ১৫ই ফেব্রুয়ারি তারই স্ত্রী খালেদা জিয়া একটা ভোটার বিয়ে নির্বাচন করেছিল। সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়ে জনগণের ভোট চুরি করে, চুরি করে সে দাবি করে সে আবার প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তা মেনে নেয়নি। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, শিগগিরই এই ভাতা ১২,০০০ থেকে ২০,০০০ টাকায় উন্নীত করা হবে। আজকে মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ বৃদ্ধি করে এবং তাদেরকে এই ভাতা দেওয়া, এই সময় ১২,০০০ টাকা কিছুই না। নিচের যে কয়টা স্লট আছে সেগুলি এক জায়গায় নিয়ে এসে আমরা ২০,০০০ টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। মুক্তিযোদ্ধারা কষ্ট করে থাকবে, এটা অন্তত আমি যখন সরকার আছে এটা কখনো হতে পারে না। এর আগে ওসমানী স্মৃতি মিলনায়তনেই গণভবন থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বোর্ডের অন্যান্য সদস্যরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনের মাঠে প্রতিশোধ পরায়ণ হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে দেশ বিরোধী ও মুক্তিযুদ্ধ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। নেতারা বলছেন, জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এ হুঁশিয়ারি দেন। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার সকালে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশ শুরুর আগে পুলিশের আপত্তির মুখে মিছিল করার চেষ্টা করলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পরে সমাবেশ চলাকালে পুলিশ বিএনপির মুখোমুখি অবস্থানে নয়াপল্টন এলাকায় বিরাজ করে থমথমে অবস্থা। সমাবেশে যোগ দিয়ে দলের শীর্ষ নেতারা সরকার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের প্রতিশোধ পরায়ণ হওয়ার তাগিদ দেন। আমাদেরও ধান ক্ষেত আছে, আমাদেরও খাল বিল নদী নালা আছে, প্রত্যেকটি জায়গা আমাদের দুর্গ, সেই সব দুর্গ থেকে আপনাদের উপর হামলা করা হবে। আমরা সেই প্রতিশোধের ঘরোয়া সমাবেশ শেষে সংক্ষিপ্ত মিছিল করলেও ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। ১৯৯৬ সালের এই দিনে এদিকে দেশবিরোধী কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিএনপির প্রহসনের জাতীয় নির্বাচনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। দেশ বিরোধী
কোনো ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো চক্রান্ত বাংলাদেশ বরদাস্ত করবে না এবং জনগণকে সাথে নিয়ে আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরো বলেন, যারা কারচুপির নির্বাচন করে ক্ষমতায় আসীন হয়ে একসময় গণতন্ত্র হত্যার সব আয়োজন করেছিল, তারাই এখন গণতন্ত্র রক্ষার কাণ্ডারি সেজেছে। স্বাধীনতা বিরোধী চক্র। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত দক্ষিণ আওয়ামী লীগের এক সমাবেশে তারা এ মন্তব্য করেন। এ সময় তারা নেতাকর্মীদের সতর্ক থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানান। জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তারা আজকে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আমাদের সজাগ থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং বিদেশে। ওই আল জাজিরার রিপোর্ট ষড়যন্ত্রের অংশ। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল যারা ভোটারবিহীন নির্বাচন শুধু করেনি, যারা 1,20,00,000 ভুয়া ভোটার সম্বলিত ভোটার তালিকা করেছিল, তাদের মুখে আজকে আর যাই হোক গণতন্ত্রের এই মায়া কান্না শোভা পায় না। এই জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছিল, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছে, পদোন্নতি দিয়েছে। সেই কারণেই জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহার করা উচিত। শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবী আপনাদের থেকে মুখ ফিরে গেছে। কোথাও আপনাদের সমাদর নাই, কোথাও আপনাদের স্বীকৃতি নাই। তাই ভর করছেন ওই বার্গম্যানদের উপরে, তাই ভর করছেন ষড়যন্ত্রের উপরে। 1 নয় 2 মাস পর দেয়া হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ। একথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন, করোনা ভ্যাকসিন গ্রহীতার বয়স সীমা 40-এর নিচে নামিয়ে আনার পরিকল্পনা চলছে। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 11,32,000 মানুষ। এদিকে আগামী সপ্তাহে ভারত থেকে আসছে কোভিড টিকার দ্বিতীয় চালান। সোমবার টিকা নেয়ার পর একথা জানান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। খুদে বার্তা আর টিকা কার্ডের তথ্য মিলিয়ে কেন্দ্রে প্রবেশ করছেন করোনার টিকা প্রত্যাশীরা। গণহারে ভ্যাকসিন প্রয়োগের 8ম দিনেও উৎসবমুখর পরিবেশে চলে টিকাদান। বরাবরের মতো ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি দেখা যায় টিকা গ্রহীতাদের মধ্যে। তবে নিবন্ধনে সপ্তাহখানেক পেরিয়ে গেলেও SMS না পাওয়ার অভিযোগ ছিল এদিনও। 9 তারিখে রেজিস্ট্রেশন করছি আর কি, কিন্তু তারপরে ডেটের জন্য তো আরেকটা SMS আসবে, ওটা আসেনি এখন পর্যন্ত। ওনারা বললেন যে একটা কাগজটা জমা দিতে, হয়তো বা 2-1 দিন পরে ডেট দিবেন আর কি। এত সুন্দর ব্যবস্থাপনা আমি তো বুঝতেই পারি না যখন আমাকে পুশ করলো। এতদিন তো অপেক্ষা করেছিলাম এটার জন্য, এখন নিয়ে আর ভবিষ্যতে যাতে না হয়। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে টিকা নেন বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ কবির হোসেন সহ তার পরিবারের 24 সদস্য। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক সহ মন্ত্রণালয় ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে টিকা নেওয়ার পর বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, আগামী সোমবার দেশে আসছে টিকার পরবর্তী চালান। এখন একটু কম আসবে, এক্সাক্ট পরিমাণটা বলতে পারছি না, তবে 20-30 লাখের মতো আসবে। আমাদের ডিমান্ডের উপরে নির্ভর করবে। এদিকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সময়সীমায় আবারও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলেন নীতি নির্ধারকরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, 4 নয় 8 সপ্তাহ পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ। 8 থেকে 12 সপ্তাহের রিকমেন্ডেশন আছে, তো সেই ক্ষেত্রে আমরা 8 সপ্তাহটাকে বেছে নিচ্ছি। এই জন্য বেছে নিচ্ছি যে এটা আমাদের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানকে কার্যকরী করতে সুবিধা হবে। এছাড়া নিবন্ধনের বয়সসীমাও নামিয়ে আনা হবে 40-এর নিচে। যারা উদ্দিষ্ট জনগোষ্ঠী তাদের সবাইকে যদি আমরা এই আওতায় আনতে চাই, আমাদেরকে কমাতে হবে এটা। দেশে টিকা নিয়ে কোনো সংকট হবে না বলেও দাবি করেন সংশ্লিষ্টরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্য দিয়ে উন্নয়নশীল দেশে সহজে ও কম খরচে ভ্যাকসিন সরবরাহের আশা করছে সংস্থাটি। এদিকে ক্লিনিক্যাল ট্রায়ালের মতো বৃহৎ পরিসরেও বেশ প্রতিশ্রুতিশীল ফলাফল পাওয়া গেছে ফাইজার বায়োএনটেক টিকার।
রোমের সবচেয়ে বড় মিউজিক্যাল অডিটোরিয়ামটি এখন করোনার টিকাদান কেন্দ্র। করোনার প্রথম ঢেউয়ে বিপর্যস্ত ইতালিতে করোনার লাগাম টেনে ধরতে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে এই টিকাদান কেন্দ্রে ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে রোমানিয়ায়। প্রথম ধাপে 180টি টিকাদান কেন্দ্রে ভ্যাকসিনের 2 লাখ ডোজ সরবরাহ করা হবে। এখন পর্যন্ত দেশটিতে 7 লাখ মানুষ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর 2টি ডোজই নিয়েছেন 4 লাখ মানুষ। লেবাননে চলছে করোনার টিকাদান কর্মসূচি। ব্রাসেলস থেকে সরবরাহ করা ফাইজার বায়োনটেকের টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্যকর্মী ও সম্মুখ সারির করোনা যোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। অবশেষে জরুরি অবস্থায় ব্যবহারের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনুমোদন ও তালিকাভুক্তের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত কোভ্যাক্স প্রকল্পের আওতায় বিশ্বজুড়ে এই টিকা পৌঁছে দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংস্থার প্রধান। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 2টি ভার্সনের অনুমোদন দিয়েছি আমরা। মহামারী নিয়ন্ত্রণের আরও একটি দ্বার উন্মুক্ত হলো। কোভ্যাক্সের মাধ্যমে আমরা এই মহামারী জয় করব। বিজ্ঞানীরা আশার আলো দেখছেন ফাইজার বায়োনটেকের টিকাতেও। ইসরায়েলের টিকাদান প্রকল্পের তথ্য অনুযায়ী ফাইজারের ভ্যাকসিন 94% পর্যন্ত করোনা থেকে সুরক্ষা দিতে সক্ষম। ক্লিনিক্যাল ট্রায়ালের পর বৃহৎ জনগোষ্ঠীর উপর টিকা প্রয়োগে একই রকম প্রতিশ্রুতিশীল ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসরায়েলের জনস্বাস্থ্য চিকিৎসক। ওমর ইনান, সময় সংবাদ। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন কেন্ট ভ্যারিয়েন্ট আগের বৈশিষ্ট্যের চেয়ে 70% বেশি প্রাণঘাতী। ব্রিটেনের বৈজ্ঞানিক উপদেষ্টাদের প্রকাশিত এক গবেষণায় বলা হয়, দ্রুত সংক্রমণশীল বৈশিষ্ট্যের কারণে কম ঝুঁকিতে থাকারাও করোনায় আক্রান্ত হতে পারেন। প্রথম ঢেউয়ের তুলনায় নতুন ধরনে নারীরা বেশি ঝুঁকিতেও বলে গবেষণায় উল্লেখ করা হয়। গত বছরের সেপ্টেম্বরে করোনার নতুন বৈশিষ্ট্য B.1.1.7 শনাক্তের পর থেকে খুব দ্রুত ব্রিটেন জুড়ে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। শুরুতে করোনার নতুন ধরনটি 30 থেকে 70% বেশি সংক্রামক বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। এবার বিজ্ঞানীরা বলছেন, শুধু সংক্রামকই নয়, করোনার অন্য যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে ক্যান্ট ভাইরাস 70% বেশি প্রাণঘাতী। ব্রিটেন সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টাদের এক প্রতিবেদনে বলা হয়, এই ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমিত হওয়ার বৈশিষ্ট্যের কারণে আগে যারা কম ঝুঁকিতে ছিলেন তারাও এখন করোনায় আক্রান্ত হতে পারেন। হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়ে যাওয়া সেই ইঙ্গিতে দিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিউ অ্যান্ড ইমার্জিং রেসপাইরেটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইজরি গ্রুপ নার্ভটেকের প্রকাশিত গবেষণাটি মূলত SARS-CoV-2 এর চরিত্র পরিবর্তন এবং কিভাবে তা মহামারীর গতিপথ পাল্টে দিচ্ছে সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। করোনার নতুন বৈশিষ্ট্য B.1.1.7 সহ অন্যান্য ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, মৃত্যুহার ছাড়াও বেশ কয়েকটি গবেষণার উপর ভিত্তি করে নতুন এই প্রতিবেদন প্রকাশ করা হয়। নার্ভটেকের প্রকাশিত গবেষণা উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। ক্যান্ট ভ্যারিয়েন্টের কারণে নারীরা প্রথম ঢেউয়ের তুলনায় এখন বেশি ঝুঁকিতে বলে গবেষণায় উল্লেখ করা হয়। ওমর ইনান, সময় সংবাদ। লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায় আজ। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আলোচিত এ মামলায় 6 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, 6 জঙ্গির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছেন তারা। অন্যদিকে মক্কেলদের খালাসের ব্যাপারে আশাবাদী আসামিপক্ষ। মার্জিয়া মমুর রিপোর্ট। 26শে ফেব্রুয়ারি 2015 বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে আহত করা হয় মুক্তমনা লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদ আহমেদ বন্যাকে। বন্যা প্রাণে বেঁচে গেলেও বাঁচানো যায়নি অভিজিৎ রায়কে। সন্তান হত্যার বিচার চেয়ে থানায় মামলা করেন অভিজিতের বাবা, মুক্তিযোদ্ধা, 21শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর অজয় রায়। খুনিদের গ্রেফতারের দাবিতে রাজপথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ঘটনার পর মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। 10টি আলামত পরীক্ষার জন্য নিয়ে যায় তারা। শুরুতে গোয়েন্দা পুলিশের হাতে থাকলেও 2017 সালে মামলার তদন্তভার পায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। হত্যাকাণ্ডে 4 বছর পর 2019 সালের 13ই মার্চ আদালতে 6 আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। চার্জশিটে বলা হয়, দীর্ঘ 2 মাস ধরে আসামিরা এলিফ্যান্ট রোডের একটি বাসা ভাড়া নিয়ে অভিজিৎকে বিভিন্ন স্থানে অনুসরণ ও তাকে হত্যার নীল নকশা করে। ওই বছরের 1 আগস্ট ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে বিচার শুরু করে।
28 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। হত্যার দায় স্বীকার করেছে 3 আসামি। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা, সব আসামি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। 6 জন আসামির বিরুদ্ধেই আমরা সাক্ষ্য প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং মাননীয় আদালতের কাছে যুক্তিতর্কের সময় বলেছি এই 6 জন আসামি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা প্রার্থনা করেছি। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণে সক্ষম হয়নি। আশা করি যে বিজ্ঞ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাবো এবং এই আসামিরা বেকসুর খালাস পাবে। মামলার অন্যতম আসামি চাকুরিচ্যুত মেজর জিয়া সহ 2 জন এখনো পলাতক। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে প্রথমবার বাংলাদেশি হত্যার বিচার হলো। বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলার প্রধান আসামি সৌদি নাগরিক গৃহকর্ত্রী আয়েশা আল জিজানের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, এ রায়ের মাধ্যমে সৌদি নাগরিকরা বার্তা পেলেন যে সবকিছু করে পার পাওয়া যায় না। বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলার প্রধান আসামি সৌদি আরবের নাগরিক গৃহকর্ত্রী আয়েশা আল জিজানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রিয়াদের ক্রিমিনাল কোর্ট রোববার এ রায় প্রদান করে। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রায়ে প্রধান আসামি গৃহকর্ত্রী আয়েশা আল জিজানির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটিত করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ে গৃহকর্তা বাসেম সালেমের বিরুদ্ধে আলামত ধ্বংসের অভিযোগ, আবিরন বেগমকে নিজ বাসার বাইরে বিভিন্ন জায়গায় কাজে পাঠানো ও চিকিৎসার ব্যবস্থা না করায় পৃথক পৃথক অভিযোগে মোট 3 বছর 2 মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেছে এবং 50,000 সৌদি রিয়াল জরিমানা করেছে। এই রায়ের মাধ্যমে সৌদি নাগরিকরা কঠোর বার্তা পেলেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দূতাবাস যারা আছে ওনারা পদক্ষেপ নিয়েছে, এটার পিছনে লেগে থেকেই আজকে আমরা রেজাল্ট যেটা পেয়েছি। ইতিহাসে এটা কিন্তু একটা বড় উদাহরণ হিসাবে আমরা ধরে রাখতে পারি। বাংলাদেশি কর্মীরাও একটা ন্যায় বিচার পেল, আর অন্যদিকে সৌদি নাগরিক যারা আছে ওরাও কিন্তু একটা মেসেজ পেয়ে গেল। 2019 সালের 24শে মার্চ রিয়াদের আজিজিয়া আবিরনের মৃত্যু হয়, যা পরবর্তীতে হত্যাকাণ্ড বলে হাসপাতালের ফরেনসিক রিপোর্টে জানা যায়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এদিকে এর রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আবিরনের স্বজন ও এলাকাবাসী। দেশীয় দালাল চক্রের শাস্তি দাবি করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান তারা। একই সঙ্গে ক্ষতিপূরণ চেয়েছে পরিবারটি। খুলনা থেকে তরিকুল ইসলামের রিপোর্ট। অশ্রুসিক্ত এই দৃষ্টি বলে দেয় কতটা অসহায় একজন বাবা, আর মায়ের বিলাপ যেন থামছেই না। দীর্ঘ প্রায় 2 বছর পর ঘাতকের মৃত্যুদণ্ডের খবরে কিছুটা শান্তি ফিরেছে অসহায় মনে। খুলনার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের আবিরন বেগম। তালাকপ্রাপ্ত আবিরন বাবার বাড়িতে ফিরে সংসারের হাল ধরেন। সংসারের অভাব ঘোচাতে 2017 সালে গৃহকর্মীর কাজ নিয়ে সরকারিভাবে সৌদি আরবের রিয়াদে যান তিনি। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন সেখানে আটকে রেখে তার উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। প্রায় 2 বছর 3 মাস পর 2019 সালে লাশ হয়ে দেশে ফেরেন তিনি। এ ঘটনায় সৌদির আদালত অভিযুক্ত গৃহকর্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে রুলের বিচার হোক। সংসারের সব সরকারের কাছে আমার দাবি, আপার বকেয়া বেতনগুলো আদায় সহ এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিদেশে যে আর কোনো মহিলা যেন না আর মায়ের কোল খালি না করে। অবিলম্বে রায় বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানান স্বজন ও এলাকাবাসী। দেশে চলমান যে মামলাটি রয়েছে দালালদের বা এজেন্সির বিরুদ্ধে, সেটার ওটা সঠিক রায় আমরা প্রত্যাশা করছি। পরিবারটা আসলে খুব মর্মান্তিক অবস্থায় আছে। সরকারের কাছে আমি জোর দাবি জানাবো, আর্থিক কিছু সহযোগিতা যেটা পাওনা পায় সেটা তাকে দিয়ে যেন আর্থিক সচ্ছলতার জন্য ফিরে পায়। তারা তো অসুস্থ হয়ে পড়ছে, পঙ্গুই পড়ছে এবং চাচিতেও অসুস্থ। আবিরন 2 বছরের বেশি সময় সৌদিতে কাজ করলেও পারিশ্রমিক পেয়েছে মাত্র 16,000 টাকা। বাকি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে দালাল চক্রের বিরুদ্ধে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঝলমলে আলোয় আলোকিত রাজশাহীর সিটি বাইপাস সড়ক এখন নগরীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিদ্যুৎ সাশ্রয়ী স্বয়ংক্রিয় বাতিগুলোয় নগরবাসীর উপকৃত হওয়ার খবর জানাবো সংবাদের শেষাংশে। করোনার প্রভাবে গত 6 বছরের 6 মাসে দেশে ফিরেছেন 1,11,111 জন শ্রমিক।
এসব শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রীয়ভাবে তথ্য সংরক্ষণের কাজ চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। যদি কোনো শ্রমিক ঋণ নিয়ে ব্যবসা করতে চায়, প্রবাসী কল্যাণ ব্যাংক তাদের সহায়তা করবে বলেও জানান মন্ত্রী। গত বছরের শুরু থেকেই কাজ হারিয়ে বিভিন্ন দেশ থেকে দেশে ফেরত আসেন অনেক রেমিটেন্স যোদ্ধা। করোনার প্রভাবে এর গতি বাড়ে কয়েক গুণ। 2020 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর এই 6 মাসে বেকার হয়ে দেশে ফেরেন 1,11,111 জন শ্রমিক। তবে এই পরিসংখ্যান বাস্তবে আরও বেশি। খোদ প্রবাসী মন্ত্রণালয়ই বলছে এমন কথা। সোমবার রাজধানী কাকরাইলে বিএমইটি ভবনে আয়োজিত এক সেমিনারে কথা জানান প্রবাসী কল্যাণ সচিব। জরিপ কার্যক্রম বা ফেরত আসা শ্রমিকদের পরিসংখ্যান ঠিক রাখতে দেশের সব পর্যায়ে জরিপ করা হবে বলে জানান তিনি। এখন পর্যন্ত আমরা ওভারহেলমিং রেসপন্স পাচ্ছি না। এটা কম্প্রিহেন্সিভ ডেটা। এটা এয়ারপোর্ট থেকে শুরু হবে এবং আমাদের বিভিন্ন অফিস, আমাদের টিটিসিগুলোতে হবে। ইতিমধ্যে সেটা ট্রেনিং দেওয়া হয়েছে। টিটিসির আমাদের যারা এটার জন্য প্রায় 100 শতাধিক লোককে ট্রেনিং দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বিদেশ ফেরত কোনো শ্রমিক যদি ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে আগ্রহী হন, তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক তাদের ঋণ দিবে। এই সরকার এই কোভিডের আগে থেকেই আপনারা যদি হিসাব করে দেখেন, ওয়ার্কারদের বিভিন্ন ওদের আপলিফটের জন্য অনেক কাজ প্রোগ্রাম কিন্তু নিয়ে এসছে। কিন্তু বাস্তবতা হলো এই কোভিডের পরে, এই কোভিড হওয়ার পরেই কিন্তু এমফেসিসটা আরো বেশি বেড়ে গেছে। সেমিনারে উপস্থিত ছিলেন বিএমইটি মহাপরিচালক, ইইউ প্রতিনিধি, বিএমইটি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রিটার্নিং মাইগ্রেন্টস ম্যানেজমেন্ট অব ইনফরমেশন সিস্টেমের প্রতিনিধিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, নাটোরে যৌথ অভিযানেও থামানো যাচ্ছে না ভেজাল গুড় উৎপাদন। ক্ষতিকর রং ও রাসায়নিক উপাদানের ব্যবহার, হতে পারে ক্যান্সার বলছেন চিকিৎসকরা। বলা হয় ভূমিপুত্র, অথচ নেই ভূমির অধিকার কিংবা মাথা গোজার ঠাঁই। জীবনমানের বিচারে মূল স্রোতধারা থেকে অনেকটাই পিছিয়ে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে এবার সুদিন ফিরেছে সংগ্রামী মানুষগুলোর। মুজিব বর্ষ উপলক্ষে সমতলে বসবাসকারী এমন 3,500 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দেয়া হয়েছে আধা পাকা ঘর। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। জীবনের পরন্ত বেলায় আলো ঝলমলে রোদের উষ্ণতা, অথচ কদিন আগেও অনিশ্চিত দিন কেটেছে সাঁওতাল মণ্ডল মুর্মু ও তার স্ত্রী বুদিন হাসদার। নামে ভূমিপুত্র, কিন্তু নেই নিজের কোনো জমি, এমনকি মাথা গোজার ঠাঁই। শেষ বয়সে কর্মক্ষম 2 সন্তানও ছেড়ে যায় বাবা মাকে। তবে সবাই মুখ ফিরিয়ে নিলেও সংগ্রামী এই মানুষগুলোকে ভুলে যায়নি রাষ্ট্র। ভাঙাচোরা মাটির ঘরের দুঃসহ জীবনে এখন আধা পাকা ঘর। সরকার দিচ্ছে, এখন ভালোই হচ্ছে। আগে নিজে কত খাটাখাটনি করে মাটি চটাছি, ঘর করছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঙ্গুরা গ্রামের সাঁওতাল পল্লীতে উৎসবের আনন্দ। প্রধানমন্ত্রীর উপহারের ঘর মিলেছে 50টি পরিবারে। কখনো চিন্তা ছিল না যে এরকম ঘর হবে, এখন তো হয়েছে পাকা ঘর। আমরা তো অনেক খুশি হয়েছি। বাচ্চারা বড় হইলে মাঝে মধ্যে ক্লাস থুয়েও কাজে চলে যায়। একটা স্কুল দিলে ভালো হতো, আর 2টা শিক্ষক। প্রত্যাশা আর প্রাপ্তির অঙ্কটাতে সারা জীবনই গড় মেলে শিবুরাম দাস। রংপুরের তারাগঞ্জের পাটনি সম্প্রদায়ের এই মানুষগুলো সিদ্ধ হস্তশিল্পে দেশ জোড়া তাদের সুনামও অনেক, অথচ জীবনে ছিল না সুখের দেখা। এখন ঘর দিয়ে পানি পড়ে না, আমরা অনেক শান্তিতে আছি। সবার কষ্ট ছিল, ঘর বাড়ির কষ্ট ছিল, এখন সববারে ঘরে ঘরে খাট সুকেশ। দিন বদলের এই গল্প থেকে বাদ পড়েননি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুচির কাজ করা শ্রী মদন রবি দাসও। 5 মেয়েকে নিয়ে টিনের ভাঙা ঘরের জীবন ছিল দুঃসহ, ছিল উৎকণ্ঠার। ঘর পাওয়ার থেকে খুব ভালো, আসলে মনও ভালো হয়ে গেছে। সাল পালে মনও ভালো, সাবরা ভাঙা আছে তো কোন টেনশন ছিল মিয়া গাড়ি নিয়ে আমার। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সমতলের এমন 3,500 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দেয়া হয়েছে মাথা গোজার ঠাঁই। দেশের সকল এলাকায় যেভাবে উন্নয়ন সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণও একই রকম সুবিধা পান, সেই বিবেচনা সামনে রেখে তাদেরকেও ঘর দেওয়া হচ্ছে। নিজস্বতা বজায় রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রঙিন ও বাহারি সব জিনিসপত্র নিয়ে যাদের নিত্য ওঠা বসা, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনই ছিল একসময় সাদা কালো,
হতাশায় নিমগ্ন। আজ তারা পেয়েছেন মাথা গোজার একটু ঠাঁই, আর এর মাধ্যমে সমাজের মূল ধারায় তাদের বেড়েছে সম্পৃক্ততা, বেড়েছে আত্মমর্যাদা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, তারাগঞ্জ, রংপুর। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চিরতরে দৃষ্টিশক্তি কেড়ে নেয় এমন খবর জানেন না আক্রান্তের সিংহভাগই। কোনো লক্ষণ না থাকায় আংশিক দৃষ্টিশক্তি হারানোর পর টের পান ভুক্তভোগীরা। নীরব অন্ধত্ব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য ডায়াবেটিসে আক্রান্ত হলেই বছরে অন্তত একবার চোখ পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। দীর্ঘ 18 বছর পর ডায়াবেটিসে আক্রান্ত শহীদুল ইসলাম 40 ভাগ দৃষ্টি হারানোর পর জেনেছেন রোগের নাম। গবেষণা বলছে ডায়াবেটিসে আক্রান্ত 57 ভাগই জানেন না তাদের আক্রান্ত হবার খবর। সেখানে ডায়াবেটিস যে চিরতরে দৃষ্টি কেড়ে নিতে পারে সে খবর নেই সিংহভাগের কাছেই। অনেকবার অনেক ডাক্তারের কাছে গেছি, কিন্তু কোনো ডাক্তার আমাকে বলে নাই যে আপনি একটু চক্ষুটা পরীক্ষা করে নেন। ডায়াবেটিস জনিত অন্ধত্বের অপর নাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে চোখের রেটিনায় তৈরি হওয়া কিছু দুর্বল ও অপরিপক্ক রক্তনালী থেকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়, আর এই রক্তক্ষরণ থেকেই শুরু হয় দৃষ্টিহীনতা। রক্তক্ষরণ হওয়ার সময় রোগীরা কমপ্লেন করে যে চোখের সামনে মাছির মতো নড়াচড়া করছে, কিংবা বিদ্যুৎ চমকাচ্ছে, কুয়াশার মতন ঘোলা হয়ে যাচ্ছে। এটা যখন বারবার হতে থাকে এক সময় রেটিনাল ডিটাচমেন্ট মানে পর্দাটা ছিঁড়ে যায় এবং সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করে। আমার ডায়াবেটিস এখন 8, দূরে দেই ঝাপসা ঝাপসা, চোখ মিলতে মিলতে কসকসায়, কুয়াশার মতন দেখি, পরিষ্কার দেখি না। লক্ষণ প্রকাশ না হওয়া ডায়াবেটিস জনিত অন্ধত্ব থেকে মুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। দুঃসংবাদ হলো ডায়াবেটিসের কারণে হারানো দৃষ্টিশক্তি কোনো চিকিৎসাতেই ফিরে আসে না। এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আমরা চেষ্টা করি ডায়াবেটিক পেশেন্টের যে ক্ষতি হয়েছে যতটুকু আছে এইটুকু টিকে রাখার জন্য। তারপরেও যদি পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, ফ্লাকচুয়েট করে, তাহলে কিন্তু ওটাও টিকানো যায় না। ডায়াবেটিস রোগীগুলো যেসব ডাক্তারের কাছে যাচ্ছেন চিকিৎসকের কাছে, আমার পরামর্শ তারাও যেন এই রোগীগুলোকে প্রতি 6 মাস অন্তর অন্তর একবার যেন চক্ষু পরীক্ষার জন্য পরামর্শ দেওয়া হয়, এবং রোগীরাও নিজেরাও যেন একবার করে বছরে 2 বার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চোখটা পরীক্ষা করিয়ে নেন। আন্তর্জাতিক চক্ষু সংস্থা অরবিজ ইন্টারন্যাশনালের গবেষণা বলছে দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় 1 কোটির 25 লাখই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত। তাই নীরব অন্ধত্বের হাত থেকে মুক্তি পেতে ডায়াবেটিসে আক্রান্ত প্রত্যেককেই বছরে অন্তত 1 বা 2 বার চক্ষু পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আবারও ঢাকা বিমানবন্দর সড়কের পাশ থেকে একটি মেয়ে নবজাতক উদ্ধার করা হয়েছে। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের চিকিৎসক। 1 দিন বয়সী শিশুটিকে কে বা কারা ফেলে গেছে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি সোমবার সকালের দিকে রাজধানীর বিমানবন্দর সড়কের পাশের একটি ঝোপে ফুটফুটে এই কচি শরীরটিকে ফেলে যায় কে বা কারা। কচি কণ্ঠের কান্না শুনে এগিয়ে আসে অনেকেই। এ সময় 1 দিন বয়সী বাচ্চাটিকে পরম যত্নে কোলে তুলে নেন বিমানের বলাকা অফিসের পরিচ্ছন্নতা কর্মী জোহরা আক্তার। পরে পুলিশকে খবর দেন তিনি। স্বামীর সহায়তায় বাচ্চাটিকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দাঁড়াচ্ছি তো আমরা বলাকা ভবনে কাজ করি, পরে আমাদের সুপারভাইজারও দিক থেকে বলাকা আসতেছে, পরে দেখতেছে বলে বাচ্চা একটা লড়তেছে, পরে আমাদের ডাক্তার নিছে, আমরা 12-14 জন মহিলা আছি, ডাক্তার নিছে, নেওয়ার পরে সবাই গেছি দেখছি, পরে আমি কোলে নিছি। বাচ্চাটি এখন সুস্থ, তবে দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে পিঁপড়া আর পোকামাকড়ে কামড়ের দাগ শরীর জুড়ে। ঢাকা মেডিকেলই আপাতত ঠিকানা হতভাগা এই নবজাতকটির। কান্না করতেছিল, সাথে একটা খেতা ছিল, কিন্তু শরীরে পুরা ব্লাড যুক্ত অনেকটা, মশার কামড়, ময়লা সবকিছু মিলে সেটাকে আমরা মোটামুটি পরিষ্কার করে স্যানিটাইজ করে পুলিশের মাধ্যমে এখানে হসপিটালে নিয়ে আসছে। উদ্ধারকারী জহুরা ও মাসুদ দম্পতিও নিঃসন্তান। বাচ্চাটির দায়িত্ব নিতে আগ্রহী তিনি। যখনই পাওয়া গেছে তখনই আমি ওই জায়গায় হাজির, এই আর আমি নেওয়ার জন্য, শুনে আমি নেওয়ার জন্য, আর কিছু না। তারপরে ওনাদের যা প্রসিডিওর আছে এখানে আমাদের নিয়ে আসছে। চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর শ্যামবাজারে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে বিআইডব্লিউটিএ। গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক বহুতল ভবনের অবৈধ অংশ। উচ্ছেদ করা হয়েছে বেশ কিছু টিনের চালা ও আধা পাকা বাড়িও। আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও অভিযান পরিচালনায় অভিযোগ করেছেন ভবন মালিকরা। এভাবেই রাজধানীর ফরাশগঞ্জে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা আলী গার্মেন্টস হাউসের 6তলা ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলে বিআইডব্লিউটিএ। ভবন মালিকরা অভিযোগ করেন ব্যক্তি মালিকানাধীন জায়গায় অভিযান চালানো হয়েছে। সম্পূর্ণ মালিকানা জায়গায় 1 ইঞ্চি জায়গা নদীর নাই, কিভাবে এই জায়গাটা আমার ভাঙা হলো? স্টে অর্ডার আপনি ভায়োলেট করলেন, তাহলে স্টে অর্ডার ভায়োলেট করলে আমাকে আদালতে যেতে হবে না, হাইকোর্টের স্টে অর্ডার। তবে বিআইডব্লিউটি এর দাবি, ভবনের অবৈধ অংশ ভাঙার জন্য মালিকদের বারবার নোটিশ দেয়া হলেও তারা সে বিষয়ে কর্ণপাত করেননি। তাদেরকে সময় দেওয়ার পরেও তারা আদালতের বা কোনো নিষেধাজ্ঞা তারা আনতে পারেনি। তার মানে আপনারা বুঝতে পারছেন এটা নদীর জায়গা হওয়াতেই তারা কোনো নিষেধাজ্ঞা পাননি। প্রথমে এই জায়গাটা আমরা চিহ্নিত করেছি, সেই অনুযায়ী আমরা উচ্ছেদ করছি। রাজধানীর সদরঘাটের শ্যামবাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত বুড়িগঙ্গার পাড় দখলমুক্ত করে সীমানা পিলার বসানো হচ্ছে বলেও জানায় সংস্থাটি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল উড়াল সেতুর পর এবার নতুন পরিকল্পনা চক্রাকার রেলপথ। এর মাধ্যমে পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকাকে ঘিরে বৃত্তাকার অত্যাধুনিক রেলপথ নির্মাণের প্রকল্পের আওতায় থাকবে 70 কিলোমিটার উড়াল ও 10 কিলোমিটার পাতাল লাইন। ইতোমধ্যে শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই পরীক্ষা। বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট নিরসনের আশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহির প্রতিবেদন। যানজটে নাকাল রাজধানীবাসী। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নানামুখী প্রচেষ্টার শেষ নাই। তার সাথে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকার চারপাশে বৃত্তাকারে উড়াল রেলপথ নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকার চারপাশকে বেষ্টন করে বৃত্তাকারে 70 কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। রেলপথটি টঙ্গী থেকে গাবতলী হয়ে কামরাঙ্গীর চর, নারায়ণগঞ্জের চাষাড়া পূর্বাচল সড়ক হয়ে পুনরায় টঙ্গীকে সংযুক্ত করবে। নির্মাণ করা হবে 21টি উড়াল স্টেশন। জমি সংকটের কারণে প্রায় 10 কিলোমিটার লাইন হবে, মাটির নিচে থাকবে 3টি পাতাল স্টেশনও। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরের চতুর্দিকে প্রত্যেকটা রুটের মেট্রো, সাবওয়েজ এবং অন্যান্য মোডের সাথে একটা সমন্বিত ট্রান্সফার ফ্যাসিলিটিস তৈরি করা হবে। স্টেশনগুলো নৌপথ, মেট্রো রেল ও সড়কপথকে সংযুক্ত করবে। এর ডিপো হবে ডেমরায়। উত্তরা আর কামরাঙ্গীর চরে হবে বৈদ্যুতিক সাব স্টেশন। ডুয়েল গেজ ডাবল লাইনের এই পথে ট্রেন চলবে বিদ্যুতে, যার গতি হবে 120 কিলোমিটার। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 70,000 কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইতিমধ্যেই আমাদের পিপিপি যে অথরিটি আছে তাদের মধ্যে একটি এমএমও হয়েছে, এবং এটা যদি আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হয় সেভাবেও এটা হতে পারে। 4 থেকে 5 বছর সময় লাগবে এটা বাস্তবায়নের জন্য। আগামী বছর পুরোদমে কাজ শুরুর লক্ষ্যে এগোচ্ছেন জানিয়ে মন্ত্রী বলছেন, এই প্রকল্পের মাধ্যমে দূর হবে ঢাকা শহরের যানজট। আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যাবে। 2022 সালে কাজ শুরু হলে 2028 সালে প্রকল্পটি সমাপ্ত হবে বলে আশা রেলমন্ত্রীর। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। কোটি টাকার প্রকল্প ঢালা হয়েছে নদীর জেগে ওঠা চরে। গুচ্ছগ্রাম নির্মাণের নামে অর্থ লোপাটের এই প্রকল্পটি নওগাঁর বদলগাছির ছোট যমুনা নদীর চরে। নির্মাণের বছর না পেরোতেই বেশিরভাগ টিনের ঘর ধসে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, অস্বচ্ছ প্রক্রিয়ায় নদীর জেগে ওঠা চরকে খাস সম্পত্তি দেখিয়ে এ প্রকল্প করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তর বলছে, ভেঙে যাওয়া ঘরগুলো সংস্কার করে বসবাস উপযোগী করা হবে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। নওগাঁর বদলগাছির নালুকাবাড়ি এলাকায় ছোট যমুনা নদীর মাঝখানে জেগে ওঠা চরে টিনের চালা ঘরের নতুন রাজ্য গড়ে তোলা হয় আশ্রয়হীন অসহায় মানুষের জন্য। টিনের চালার 48টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ কোটি টাকার উপরে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে বদলগাছি প্রকল্প বাস্তবায়ন অফিস 2018-19 অর্থ বছরের ঘর নির্মাণ শেষ করে 48টি পরিবারের মাঝে এসব ঘর বুঝিয়ে দেয়। বেশিরভাগ টিনের চালাগুলো আজ অকার্যকরভাবে পড়ে রয়েছে এভাবেই। 48 পরিবারের মধ্যে 35টি পরিবার ছেড়ে যায় এই আবাসপল্লী। আর যাওয়ার জায়গা না থাকায় আঁকড়ে থাকা 10টি পরিবার রয়েছে অন্তহীন সমস্যায়। কোনো রাস্তা নাই, ঘাট নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই, টিন ফাঁক
বাতাস, কোনো জায়গা টিন ঠিক মতন পরিষ্কার করে সাইড করা নাই। আশা করছি আমাদের ঘর দিবে, ভালো করে দিবে, কিন্তু এমন ঘর করেছে এখানে আসা আরো কষ্টকর। অস্বচ্ছ প্রক্রিয়ায় নদীর জেগে ওঠা চরকে খাস সম্পত্তি দেখিয়ে এ প্রকল্প করা হয়েছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। মাটিটা ভরাট হয়েছে যে গুচ্ছ গ্রামে, ওটা ভরাট মনে করেন যে আরো মিনিমাম 7-8 ফিট উঁচু করা লাগতো। বর্তমান যে যদি আগের যে বন্যা হতো, ওই বন্যা যদি হয় একটা মানুষও থাকতে পারবে না। নিজেদের গায়ে কোনো অপবাদ নিতে রাজি নন প্রকল্প কর্মকর্তারা। ডিপার্টমেন্ট ফিজিবিলিটি স্টাডি করে তারপরে কাজটা করেছে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা কিছু করবে না, সবই কি সরকার ওখানে তাদেরকে করে দিবে? দ্রুত উপজেলা প্রশাসন থেকে এটা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রকল্প বাস্তবায়ন অফিস জানায় 1,10,00,000 টাকার গুচ্ছগ্রাম নামের এ প্রকল্পে ঘর প্রতি বরাদ্দ 1,57,000 টাকা আর মাটি ভরাট কাজে 211 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সমরের শান্তিতে সন্ধানী দৃষ্টিতে স্লোগান নিয়ে যাত্রা করল বরিশাল রাডার ইউনিট। বঙ্গভবন থেকে বিমান বাহিনীর নতুন রাডার উদ্বোধন করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, রাডার স্থাপনের মাধ্যমে দেশের আকাশ সীমার নিরাপত্তায় আরও এক ধাপ এগুলো বিমান বাহিনী। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান। সমুদ্র সীমার আকাশ প্রতিরক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা বিধান, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজ, জাতীয় স্বার্থ রক্ষা সহ আকাশসীমা পর্যবেক্ষণ ব্যবস্থা দক্ষিণাঞ্চলে এতদিন ছিল অপ্রতুল। নতুন রাডার ইউনিট উদ্বোধনের ফলে সেই শূন্যতা এবার পূরণ হলো। সোমবার বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বরিশাল সদরের রহমতপুরে স্থাপিত নতুন রাডার ইউনিট উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ। ইতালির সরবরাহ করা RAT 31 DL একটি সলিড স্টেট কম্পিউটারাইজড রাডার, যা নিজ আকাশসীমার অভ্যন্তরে যে কোনো আবহাওয়ায় উড়ন্ত বস্তু শনাক্তে সক্ষম। সশস্ত্র বাহিনীকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলার জন্য বর্তমান সরকার কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে। জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে প্রণয়ন করা হয়েছে ফোর্সেস গোল 2030, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। একই অনুষ্ঠানে রাজধানী ঢাকাতে হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সংশ্লিষ্টরা বলছেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতকল্পে এই রাডার স্থাপন দক্ষিণাঞ্চল সহ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, সেই সাথে সুসংহত করবে বাংলাদেশ বিমান বাহিনীকে। তোহা খান তামিম, সময় সংবাদ, বরিশাল। সরকারি কেনাকাটার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গেলেই বেড়ে যায় খরচ। এবার তাই টিকিট, লিফলেট আর দাপ্তরিক নথি সবই বিমান ছাপাবে নিজের কারখানাতেই। প্রতিষ্ঠানটি মনে করছে এতে শুধু অপচয় বন্ধ নয়, কাটবে আর্থিক ক্ষতির বদনামও। আধুনিকায়নের পর ছাপাখানায় অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করে একথা বলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় প্রতিমন্ত্রী বলেন, এপ্রিলের মধ্যেই ঢাকা টরন্টো ফ্লাইট চালুর সঙ্গে সুসংবাদ আসবে নিউ ইয়র্ক ফ্লাইট নিয়েও। জুবায়ের ফয়সালের রিপোর্ট। শিল্প কারখানায় প্রয়োজন পড়ে এমন অত্যাধুনিক যন্ত্রপাতি তৈরিতে বেশ সুনাম রয়েছে জার্মানির। যদিও এসব ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই নির্ভর করে চীনের ওপর। এবার সেখানে পরিবর্তন আনলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব মেশিনের সবগুলোই বিমান এনেছে জার্মানির হাইডেলবার্গ থেকে। বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক প্রিন্টিং আর তৃতীয় প্রজন্মের চাহিদা অনুযায়ী দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন টিকিট ছাপবে এই যন্ত্রগুলো। যন্ত্রপাতি সংযোজনের সঙ্গে কোটি টাকা ব্যয়ে ছাপাখানার আধুনিকায়নও করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এখান থেকে G2G ভিত্তিতে কোনো ঝামেলা ছাড়াই ছাপার কাজ করিয়ে নিতে পারবেন সরকারি অন্য প্রতিষ্ঠানগুলো। বিমানের এমডি মনে করছেন, এতে কমবে সরকারি অর্থের অপচয়। সরকারি দপ্তর সংস্থা এই ধরনের কাজ করতে গেলে প্রকিউরমেন্ট অ্যাক্ট অনুযায়ী কিছু প্রসিজিওর লাগে, কিন্তু বিমান রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি হওয়ার কারণে সহজে সেই সেবাটি নিতে পারবেন। অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান যে মানের সেবা দিতে যে মূল্য দিতে হয়, তার চেয়ে আমাদের এটিতে সাশ্রয়ী মূল্যে আমরা সেই সেবা দিতে পারছি। কারওয়ান বাজারে বিমানের ছাপাখানায় নতুন যন্ত্রপাতি সংযোজন কার্যক্রম উদ্বোধনের পর বিমান প্রতিমন্ত্রী বলছেন, যাত্রী সেবা নিশ্চিতে সহ্য করা হবে না কর্মকর্তাদের কোনো গাফিলতি। এপ্রিলের মধ্যেই আমরা ঢাকা টরন্টো সরাসরি ফ্লাইট চালু অপারেট করার ক্ষেত্রে আমাদের প্রস্তুতি পুরোপুরি রয়েছে। টোকিওতে আমাদের ফ্লাইট ঢাকা থেকে সরাসরি চালু হবে।
চেন্নাই এবং নতুন নতুন গন্তব্যের দিকেও আমরা লক্ষ্য রাখছি। সেবার মান কোনো দিক দিয়ে যাতে নিম্নগতির দিকে না যায়, যদি কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, আমরা কোনো ব্যাপারে সেবার মান রক্ষার ক্ষেত্রে আমরা কোনো ধরনের আপোষ করব না। অনুষ্ঠানে বিমানের নেতিবাচক ইমেজ দূর করতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কৌশল নির্ধারণের তাগিদ দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। দিনাজপুরের বাজারে হঠাৎ বেড়ে গেছে চালের দাম। মিলাররা কারসাজি করছে অভিযোগ বিক্রেতাদের। বাজারে ধান নেই দাবি মিলারদের। শীতে গুড়ের চাহিদা বেড়ে যাওয়ায় নাটোরের লালপুরে ভেজাল গুড় উৎপাদন বেড়ে গেছে। আখ ও খেজুরের রসের পরিবর্তে গুড় তৈরিতে ব্যবহার হচ্ছে চিনি, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য। এই গুড় খেলে পেটের বিভিন্ন অসুখ সহ ক্যান্সারও হতে পারে বলছেন চিকিৎসকরা। জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানেও থামানো যাচ্ছে না ক্ষতিকর গুড় উৎপাদন। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে। শীতে গুড়ের চাহিদা বেড়ে যাওয়ায় নাটোর সদর, নলডাঙ্গা, বাগতিপাড়া, লালপুর ও বড়াইগ্রাম উপজেলায় প্রায় ৫ শতাধিক কৃষক ব্যস্ত আখের ও খেজুরের গুড় উৎপাদনে। নাটোরে উৎপাদিত খাঁটি গুড়ের কদর দেশজুড়ে থাকায় লালপুরের কিছু অসাধু গুড় উৎপাদনকারী তৈরি করেছেন ক্ষতিকর গুড়। আখের রস ও খেজুরের রসের পরিবর্তে চিনি, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি করেছেন এসব গুড়। এই গুড় বানাতে কোনো গুড় লাগে না, চিনি, রং, ময়দা দিয়ে গুড় হয়। এই গুড় আমরা খাই না, এগুলা বাইরে বিক্রি হয়। ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে ভেজাল গুড় উৎপাদন বন্ধের দাবি স্থানীয়দের। বাজার থেকে কি কিনে খাচ্ছি এটা তো আমরা জানি না, কিন্তু এগুলো সম্পূর্ণ বিষাক্ত। প্রশাসনের উচিত ভেজাল মুক্ত করা, আমরা গুড় যাতে ভালো পাই। ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য দিয়ে তৈরি গুড় খেলে পেটের বিভিন্ন ধরনের অসুখ সহ ক্যান্সারও হতে পারে বলে জানান চিকিৎসকরা। এগুলো আসলে তো পেটে গ্যাসের সৃষ্টি করে। কৃত্রিম রং খেলে ক্যান্সারের প্রবণতা আসলে অনেকাংশে বেড়ে যায়। সুতরাং এই জাতীয় খাবারগুলি আমাদের পরিহার করা উচিত। জেলা প্রশাসনের দাবি, ভেজাল গুড় উৎপাদন বন্ধে তৎপর রয়েছেন তারা। গেল সোমবারও লালপুরে ৫,০০০ কেজি ক্ষতিকর গুড় ধ্বংস করা হয় বলে জানান জেলা প্রশাসক। আমরা যখনই যে কোনো সোর্স থেকে এই ভেজাল গুড় উৎপাদন এবং বাজারজাতকরণের সাথে যারা জড়িত আছে এর খবর পাই, তাৎক্ষণিক আমরা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা অভিযান পরিচালনা করতেছি। লালপুর উপজেলায় প্রায় অর্ধশত মানুষ ভেজাল গুড় উৎপাদনের সাথে জড়িত বলে জানা গেছে। সময় সংবাদ, নাটোর। করোনার থাবা চাকরি কেড়ে নিলেও হতাশ হয়নি ৩ বন্ধু। রাজধানী থেকে গ্রামে ফিরে ৩ বন্ধুর কঠোর শ্রমে গড়ে তোলা কাটিমন আমের বাগান থেকে আম ছাড়াও বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার চারা। গাইবান্ধার সাতুল্লাপুরের প্রত্যন্ত গ্রাম ছত্রগাছা ঘুরে এসে ৩ বন্ধুর সাফল্যের গল্প হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। ছবি তুলেছেন আতাউল হক সাগর। আমের মুকুলের জন্য ফাল্গুনের অপেক্ষা নয়, গুটির জন্য চৈত্র, আর জ্যৈষ্ঠে মিলবে আমের স্বাদ। দিন বদলে গেছে, এখন 12 মাসই রসালো এই ফলের স্বাদ পাচ্ছেন ভোক্তারা। করোনার হানায় চাকরি হারাবার পর রাজধানী থেকে গ্রামে ফিরে ৩ বন্ধুর কঠোর শ্রমে গড়ে তোলা কাটিমন আমের এই বাগান থেকে আম ছাড়াও বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার চারা। অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখি, তো ওখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছে যে থাই কাটিমন আমটা আমরা লাগাবো। সিজনের আম আপনার একবারই পাওয়া যায়, আর এটা হচ্ছে 12 মাস আমাদের আম পাওয়া যায়। এ পর্যন্ত আমরা 3 লাখ 3.5 লাখের উপরে আম বিক্রি করছি। লক্ষাধিক টাকার গাছের চারা বিক্রির পরও তাদের হাতে 25,000 বিক্রি উপযোগী আমের চারা আছে, যার বাজার মূল্য অন্তত 25 লাখ টাকা। পরামর্শ ও সহায়তা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগও। তাদের বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদান করি এবং বিভিন্ন ব্যাংকের সাথে লিয়াজও প্রদান করা হচ্ছে, যে যাতে তারা খুব দ্রুত সম্প্রসারিত করতে পারে। গত বছরের মার্চে বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়ে ভাড়া করা জমিতে 3 লাখ টাকা বিনিয়োগে আমের বাগান শুরু করে সাদুল্লাপুরের ছত্রগাছা গ্রামের 3 বন্ধু রুবেল, মাসুদ ও জাহিদ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দীর্ঘ সময় ধরে ডলারের বিপরীতে টাকার শক্তিশালী অবস্থানের কারণে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে দেশের রপ্তানিমুখী খাতগুলো। এ অবস্থায় টাকার অবমূল্যায়ন চান ব্যবসায়ীরা। বাজার বুঝে এ পথে হাঁটার পক্ষে অর্থনীতিবিদরাও।
তবে টাকা দুর্বল হলে মূল্যস্ফীতি বাড়বে, সেদিকে নজর রাখার পরামর্শ রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্য, রেমিটেন্স বা বিদেশি বিনিয়োগ এসবের হিসাব হয় সাধারণত মার্কিন ডলারের মানদণ্ডে। এমনকি অভ্যন্তরীণ মুদ্রা ব্যবস্থা স্বাভাবিক রাখার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা পেতে প্রতিটি দেশই ডলারের মাপকাঠিতে নিজ দেশের মুদ্রার মান বিবেচনা করে থাকে। এই ব্যবস্থায় ডলারের বিপরীতে যে দেশের মুদ্রার মানের যত পতন হয়, রপ্তানি বাজারে সে দেশ তত বেশি দাপুটে হয়। 2016 সালের জানুয়ারি থেকে গত জানুয়ারি পর্যন্ত 5 বছরে বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়ার মুদ্রার মানের ব্যাপক পতন হলেও শক্ত অবস্থান ধরে রেখেছে টাকা, আর এতেই বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। কম্পারেটিভ প্রোডাক্ট কস্টটা অনেক বেশি লোভনীয়, যে তারা এক্সপোর্ট করলে তারা বেশি পাচ্ছে, আমরা তো সেই জায়গায় নাই। সুতরাং তারা কিন্তু মানে এগিয়ে যাওয়ার সুযোগ, সেটাকে করার জন্য হচ্ছে কি আমাদের প্রাইস অ্যাডজাস্ট করতে হচ্ছে। প্রাইস কমানোর কারণে আমরা কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছি। অন্তত এক্সপোর্টারদের জন্য একটা ভিন্ন রেট দেওয়া উচিত বলে আমরা মনে করছি, যেহেতু আমরা যারা এক্সপোর্টার, আমাদের কিন্তু কম্পিটিশনটা আমাদের দেশে কারোর সাথে না। এক লাফে বড় ধরনের না হলেও বাজার বুঝে ডলারের বিপরীতে টাকার মান কমানোর পক্ষে অর্থনীতিবিদরাও। টাকার অবমূল্যায়ন দিকে যাওয়া যেতে পারে, তবে আমি আলাদা করে রপ্তানি খাতের জন্য এক্সচেঞ্জ রেটের কথা বলবো না। তার ম্যানেজমেন্ট এবং অন্য কিছুতে অনেক ধরনের সমস্যা হয়। তবে করোনার ধাক্কা কাটিয়ে আবারও বাড়তে শুরু করেছে আমদানি বাণিজ্য। আবার টাকার অবমূল্যায়ন হলে বাড়বে মূল্যস্ফীতি। তাই কোনো সিদ্ধান্তে আসার আগে এসব বিষয়কে গভীরভাবে আমলে নেওয়া দরকার বলে মনে করেন ব্যাংকাররা। অবমূল্যায়ন করলে তো আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায়, হু হু করে বাড়ে। বারবার অবমূল্যায়ন করলে দেশের স্থিতিশীলতা বজায় থাকে না, স্থিতিশীল যে মুদ্রা বাজার এটা কন্ট্রোল থাকে না। মুদ্রার মান পুনর্নির্ধারণের কারণে যেন অর্থ পাচারের সুযোগ তৈরি না হয়, সেদিকেও নজর রাখার পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চালের বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানির সিদ্ধান্ত নিলেও বাজারের চিত্র ভিন্ন। দিনাজপুরের বাজারে হঠাৎ করে বেড়ে গেছে চালের দাম। 5 দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। মিলারদের কারসাজির কারণে দাম বেড়েছে বলে অভিযোগ পাইকারি খুচরা বিক্রেতাদের। তবে মিলাররা বলছেন বাজারে ধান নেই, এছাড়া বিশ্বের বাজারে চালের দাম বেশি। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দাম বৃদ্ধির কারণ হিসেবে মিলারদের সিন্ডিকেটকেই দায়ী করা হচ্ছে। চালের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। বর্তমান পরিস্থিতিতে যে ঊর্ধ্বমুখী দাম, আগামী আরও 2-3 মাস থাকলে আমাদের মতো নিম্নবিত্ত যারা, তাদের মানে ভাত খাওয়াটা খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। এদিকে আমদানি করা চালের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খুচরা বিক্রেতারা। ইন্ডিয়ার থেকে চালটা নিয়ে আসতেছে, এই চাউলের কোয়ালিটিটা অতটা ভালো না, এই চালটা মিক্সিং অবস্থায় আছে। পাইকার ও আড়তদাররা বলছেন আমদানি করা চাল বাজারে ঢুকলে খুচরা বাজারে দাম কমবে, এমন ব্যাখ্যা কাজে আসছে না। মিলাররা সবকিছু নিয়ন্ত্রণ করেন। গুটি কয়েক মিলের কাছে হয়তো 28 মিনিকেট রয়েছে, তারাই কম মূল্যে চাল ছাড়ছে না, বিধায় চাল বাজারে কম দামে পাওয়া যাচ্ছে না। বড় বড় ইন্ডাস্ট্রি যারা মিল করে রাখছে, তারা বিভিন্নভাবে মজুত রাখছে। যতটুকু ধান আছে আরও 2-3 মাস চালার জন্য ওদের ধরে ধরে বেচতেছে ওরা, এই জন্য চালের দামটা একটু বেশি। এলসি আসার পরও বাংলাদেশের বাজার একটু বেশি, কারণ হচ্ছে ইন্ডিয়ান চালের মানটা খুবই খারাপ, যার কারণে দেশি চালের চাহিদা বেশি, যার কারণে একটু দামও বেশি। বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে কৃষক, এমন দাবি করে মিলাররা বলছেন বিশ্বের বাজারে চালের দাম বেশি হওয়ায় প্রভাব পড়েছে দেশেও। শুধুমাত্র প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট করে কিন্তু চাল আসছে না, সরকার নিজেও চাল আনছে। এখন একমাত্র উপায় এই বাজার নিয়ন্ত্রণের হচ্ছে, আমি মনে করি যে সরকার যদি সরকারি পর্যায়ে শিথিল রেটে চাল বাজারে ছাড়ে, কম দামে চাল বাজারে ছেড়ে দেয়, তাহলে হয়তো এখন ধান চালের মার্কেট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। বেসরকারি পর্যায়ে দিনাজপুরের 22 জন ব্যবসায়ী 69,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। এ পর্যন্ত আমদানি হয়েছে 36,500 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক প্রতিবেদনটিকে মিথ্যা ও কাল্পনিক বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে একথা জানানো হয়েছে। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, সামগ্রিকভাবে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা মনগড়া তথ্য সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্যচিত্রে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা ইসরায়েল থেকে স্পাইওয়্যার কেনা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ক্রয় প্রক্রিয়ার সেনাবাহিনী প্রধানের ভাইকে সম্পৃক্ত করে কিছু মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে গত 1 ফেব্রুয়ারি আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন ডকুমেন্টারি প্রচার হওয়ার পর 2 ফেব্রুয়ারি সেনা সদর দফতর প্রতিবাদ জানায়। মাদারীপুরে এক সৌদি প্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় সদর উপজেলায় ছিলাচর এলাকায় এ ঘটনা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার শেষে 3 সন্তানকে সঙ্গে নিয়ে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন সৌদি প্রবাসী জুলহাস তালুকদার। ঘটনাস্থলে পৌঁছালে 4 থেকে 5 জন দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। চট্টগ্রামে নৃশংস এক কিশোর গ্যাংয়ের সন্ধান পেয়েছে পুলিশ। সিএনজি অটোরিকশা শেয়ারিংয়ের আড়ালে যাত্রীদের অপহরণের পর মুক্তিপণ আদায় করত এই দলটি। আর মুক্তিপণ না পেলে নিজেদের গোপন আস্তানায় নিয়ে চালানো হতো অমানবিক নির্যাতন। অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে নির্মম নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই দলের 10 সদস্যকে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সারা শরীরে আঘাতের চিহ্ন, হাত পা বুক কোনো কিছুই বাদ যায়নি। ঘুষিতে মারাত্মক ক্ষত চোখে। 11 ফেব্রুয়ারি রাতে নৃশংস কিশোর গ্যাংয়ের কবলে পড়েন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কফিল উদ্দিন। সিএনজি অটোরিকশা শেয়ারিং এর নামে তাকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের জন্য চালানো হয় অমানসিক নির্যাতন। খুবই টর্চার করছে আমাকে, ছোরা দিয়ে, লাঠি দিয়ে, পাথর দিয়ে, এমনকি বুকের মধ্যে আমার গলার মধ্যে গামছা দিয়ে টেনে আমাকে মেরে ফেলতে চাইছিল। আমি কাগজের মিনতি করে তাদের হাত বাইয়ে দিয়ে কোনো মতে আমার জানটা রক্ষা করছি। ব্যাংক কর্মকর্তা পরিচয় নিশ্চিত হওয়ার পর 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল এই কিশোর গ্যাংটি। পরবর্তীতে ব্যাংক কর্মকর্তা কৌশলে মুক্ত হয়ে এসে থানায় অভিযোগ জানান। এরপরে শুরু হয় পুলিশের অভিযান। টানা 36 ঘন্টা অভিযানে গ্রেপ্তার হয় 10 জন। উদ্ধার করা হয়েছে অপহরণ কাজে ব্যবহৃত ছোরাসহ অন্যান্য আলামত। তবে দলনেতা সেলিম এখনো পলাতক। এরা এই ধরনের অনেকগুলো কাজ করেছে। আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে এবং আমরা বলেছি যে সংশ্লিষ্ট থানায় যেন মামলা করে, মামলা করলে আমরা তাদেরকেও গ্রেফতার করে তাদেরকে ওই মামলাগুলোতে সোন অ্যারেস্ট করানোর ব্যবস্থা করব। আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই আমরা আরেকজন যে বাকি আছে আমরা তাকেও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। গ্রেপ্তার হওয়া 10 জনের মধ্যে 6 জনই কিশোর, যাদের বয়স 16 বছর। বাকি 4 জনের বয়স 18 থেকে 20 বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে নানা কৌশলে সাধারণ যাত্রীদের অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ আদায় করত। তবে বেশিরভাগ ক্ষেত্রে অপহৃত ব্যক্তির সঙ্গে নারীদের ছবি তুলে ব্ল্যাকমেলের হুমকি দেওয়ায় কেউ থানায় অভিযোগ জানাতো না। কিন্তু এই দলের সদস্যরা গ্রেপ্তার হয় এখন অনেকেই থানায় অভিযোগ জানাতে আসছেন। তারা ভিকটিমের মোবাইল দিয়ে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ শুরু করে এবং তারা এই পরিবারের লোকজনকে এভাবে ভয় দেখায় যে আপনারা যদি 30 লাখ বা 20 লাখ টাকা না দেন তাহলে আমরা যাকে ধরেছি তাকে মেরে ফেলবো, বা তার সাথে আমরা বিভিন্ন উল্টাপাল্টা ছবি তুলে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেব। সাম্প্রতিক সময়ে এই কিশোর গ্যাংয়ের দখলে ছিল নগরীর বহদ্দারহাট ও মুরাদপুর ফ্লাইওভার। এর আগেও এই দুটি ফ্লাইওভার থেকে ছিনতাই সহ নানা অপরাধের অভিযোগে কিশোর গ্যাংয়ের অন্তত 50 সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনায় স্কুল কলেজ বন্ধ থাকায় পাড়ায় পাড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। পুলিশ বলছে নিম্ন আয়ের পরিবারের সন্তানরাই জড়িয়ে পড়ছে নানা অপরাধে। মুগদায় কিশোর হত্যা মামলায় 7 জনকে গ্রেফতারের পর এ তথ্য জানায় ডিবি। এদিকে রাজধানীর জুরাইনে পুলিশের সোর্স হত্যায় ঘটনায় গ্রেফতার করা হয়েছে 7 জনকে। গত 12 ফেব্রুয়ারি রাজধানীর মুগদায় সিগারেট খাওয়া ও সালাম না দেয়াকে কেন্দ্র করে হাসান নামে এক কিশোরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় মুগদা থানায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের 7 সদস্যকে আটক করে। সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিম্ন আয়ের পরিবারের সন্তানেরাই বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই কিছু কিছু তৎপরতা আমরা লক্ষ্য করছি, যেই কারণে আমাদের বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। নিম্ন আয়ের যে পরিবারগুলো আছে ঢাকা শহরে, তাদের মধ্যেই তাদের ছেলেরাই এই গ্রুপে সাধারণত জড়িয়ে যায়। এদিকে রাজধানীর জুরাইনে গত 10 ফেব্রুয়ারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির হোসেন নামে পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় কদমতলী থানায় একটি হত্যা মামলা করা হয়। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোববার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জাকির হোসেন হত্যা মামলায় 7 জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাটি সাধারণত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে এরকম সংঘর্ষের ঘটনায় চাপাতি দিয়ে কুপিয়ে 2 জনকে মারাত্মক জখম করে, এবং এর প্রেক্ষিতে জাকির নামে 52 বছরের এক লোক মারা যায়। এফআইআর নামের বাইরে এর ভিতরে আমরা একজনকে গ্রেফতার করেছি সিসিটিভি ফুটেজের ভিত্তিতে। রাজধানীতে প্রতি মাসে 15 থেকে 20টি হত্যার ঘটনা ঘটছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমরি এলাকায় এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। নেত্রকোনার সরকারি শিশু পরিবার আয়োজন করে এ পিঠা উৎসবের। এতে 9 রকমের 9 শতাধিক পিঠা তৈরি করে এতিমখানার শিশুরা। 100 জন আবাসিক শিক্ষার্থী পিঠাগুলো তৈরি করে। শিশুদের মানসিক বিকাশ ও সৌহার্দ্য বোধ তৈরি করতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ভোরের সময় আরও থাকছে, দুদিনের তুষার ঝড়ে বরফাচ্ছন্ন তুরস্কের ইস্তাম্বুল। ঝড়ো হাওয়ায় সতর্কতা জারি। ঝড় ও তুষারপাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন যুক্তরাষ্ট্রের টেক্সাসের লাখ লাখ বাসিন্দা। দেশের বাইরের খবর। মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী আন্দোলনকারীদের দমাতে সর্বোচ্চ 20 বছর পর্যন্ত কারাদণ্ডের হুমকি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। দেশটির রাস্তায় রাস্তায় সেনা টহল বাধার মুখে পড়ার জেরে কঠোর অবস্থানে জান্তা সরকার। এদিকে দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির রিমান্ডের মেয়াদ 2 দিন বাড়িয়ে আগামী বুধবার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একদিকে মিয়ানমার জুড়ে অভ্যুত্থান বিরোধী আন্দোলন, অন্যদিকে সেনা নজরদারি। সোমবার ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় সামরিক ট্যাঙ্ক টহল দেয়, তবে সেনা সদস্যদের পথরোধ করে বিক্ষোভকারীরা। শুধু ট্যাঙ্ক নয়, এদিন সকাল থেকে দেশটির বিভিন্ন প্রান্তে সেনা সদস্যদের টহল গাড়ির পথরোধ করতে দেখা গেছে বিক্ষোভকারীদেরকে। এ অবস্থায় সোমবার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আইন লঙ্ঘন করে সেনাবাহিনীকে বাধা দিলে সর্বোচ্চ 20 বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দেয়া হতে পারে আন্দোলনকারীদের। একই সঙ্গে আন্দোলন করতে গিয়ে শীর্ষ সেনা কর্মকর্তাদের প্রতি কোনো ধরনের ঘৃণা বা ক্রোধ প্রকাশ করলে তাদেরকেও দীর্ঘমেয়াদে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। এদিকে ইয়াঙ্গুন ছাড়াও রাজধানী নেইপিদো, ম্যান্ডালে সহ মিয়ানমারের অন্যান্য প্রধান শহরেও সোমবার টানা 10ম দিনের মতো অব্যাহত ছিল জান্তা সরকার বিরোধী বিক্ষোভ। সকাল থেকেই অভ্যুত্থান বিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় জড়ো হতে দেখা যায় বিক্ষোভকারীদের। এ সময় কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ভেতর থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায় সেনাবাহিনীকে। এদিকে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির রিমান্ডের মেয়াদ 2 দিন বাড়িয়ে আগামী বুধবার পর্যন্ত ধার্য করা হয়েছে। সোমবার নেপিদোর একটি আদালতে শুনানি শেষে সাংবাদিকদের এই কথা জানান সুচির আইনজীবী অন্যয় কর্মকার, সময় সংবাদ। সরবরাহের সহজলভ্যতা ও নির্ভরযোগ্য ভ্যাকসিনের জন্য বেশ সতর্ক হয়ে করোনার টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড। দেশটিতে এতদিন ভ্যাকসিন কার্যক্রমে ধীরগতি হলেও আগামী মাস থেকে সে গতি বাড়বে কয়েক গুণ। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। মাত্র 49 লাখ জনসংখ্যার দেশ আয়ারল্যান্ডে ভ্যাকসিন কার্যক্রমে ধীরগতি নিয়ে অনেকের মনেই প্রশ্ন উকি দিচ্ছিল, কবে নাগাদ সাধারণের দোরগোড়ায় পৌঁছাবে করোনার ভ্যাকসিন। সব শঙ্কা কাটিয়ে আগামী মাস থেকেই ভ্যাকসিন সরবরাহ কয়েক গুণ বাড়ানোর জন্য 37টি নতুন স্থান নির্ধারণ করেছে আইরিশ স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডোনালি এক বার্তায় জানিয়েছেন, আগামী মাসে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে সপ্তাহে 2.5 লাখ মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হবেন তারা। সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও।
আয়ারল্যান্ড সরকারের স্বাস্থ্য বিভাগ উদ্যোগ নিয়েছে আগামী মাস থেকে প্রতি সপ্তাহে 2,50,000 লোকদেরকে ভ্যাকসিন সেবা দেবে, যা কিনা আয়ারল্যান্ডের প্রতিটি শহরের 37টি স্পটে এই সেবা চালু করবে। এ খবরে বাঙালি পাড়ায় স্বস্তির নিঃশ্বাস পড়ছে। আমরা বিগত 1 বছর যাবৎ কঠিন সময় পার করছি। আমরা আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, ওয়ার্কার, কলিগদের সাথে কেউ কোনো মেলামেশা দেখা সাক্ষাৎ করতে পারতেছি না। এখন পর্যন্ত আয়ারল্যান্ডে 2,10,000 পজিটিভ রোগ আক্রান্ত এবং 3,900 মতো লোক মারা গেছে। ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম যত দ্রুত শেষ হবে তত দ্রুতই স্বাভাবিক জীবনে ফেরা সহ বিভিন্ন জায়গা ভ্রমণ করা যাবে বলে মনে করেন অনেকে। এটা আমাদের জন্য অনেক ভালো খবর। এই লকডাউন আর ভালো লাগে না। ভ্যাকসিন সবাই নিতে পারলে ট্রাভেল করতে আমাদের আর কোনো ভয় লাগবে না। যে কোনো জায়গায় খুব সহজে যেতে পারবো। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কেন্দ্রগুলো থেকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। করোনা আক্রান্ত কম ঝুঁকিপূর্ণ 18 দেশের তালিকা প্রকাশ করেছে কাতার। তবে তালিকায় স্থান হয়নি বাংলাদেশের। সবুজ তালিকায় থাকা 18 দেশের অধিবাসী ছাড়া বাকি সব দেশ থেকেই কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক 7 দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতার প্রবেশে কম ঝুঁকিপূর্ণ 18 দেশের নাম সবুজ তালিকা করে প্রকাশ করেছে দেশটির সরকার। সবুজ তালিকায় থাকা 18 দেশের অধিবাসী ছাড়া বাকি সব দেশ থেকেই কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। এতে করে ছুটিতে থাকা প্রত্যেক বাংলাদেশিকেও মানতে হবে এ নিয়ম। সবুজ তালিকার দেশগুলো হলো ওমান, ব্রুনাই, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জাপান, মিয়ানমার, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো, কিউবা, মরিশাস, আইসল্যান্ড ও আয়ারল্যান্ড। করোনা পরিস্থিতির কারণে কাতার সরকারের নিয়মকানুন মেনে নেওয়া ছাড়া উপায় নেই বললেন প্রবাসীরা। বাংলাদেশ থেকে যারা আসবে তারা হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে বাধ্যতামূলক। ইনশাআল্লাহ আশা করি এটাতে থাকবেন, এটা আমাদের জন্য ভালো। যেগুলো গ্রিন দেশ আছে তাদের দেশে আসলে হোটেল কোয়ারেন্টাইন লাগবে না। এর ভিতরে আমাদের বাংলাদেশ পড়ে নেই। বাংলাদেশের যতগুলো প্রবাসী বাইরে আছেন তারা আসার আগে অবশ্যই নিজ করেছে কোয়ারেন্টাইনের মধ্যে আসতে হবে এবং হোটেলে থাকতে হবে। কাতারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রয়েছে কঠোর বিধিনিষেধ। অমান্য করলে করা হচ্ছে জেল জরিমানা। এরই মধ্যে দেশটির নাগরিক ও অভিবাসীদের বিনামূল্যে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। সময় সংবাদ, কাতার। শীতকালীন ঝড় ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল হিউস্টনে দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন টেক্সাসের কয়েক লাখ বাসিন্দা। ফ্লাইট বাতিলের পাশাপাশি ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। এদিকে তুরস্কের পাশাপাশি রাশিয়া, গ্রিস, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক তুষারপাত অব্যাহত রয়েছে। তুষার ধসের আশঙ্কায় জর্জিয়া সীমান্তবর্তী সড়কগুলো বন্ধ করে দিয়েছে রাশিয়া। টানা 2 দিন তুষার ঝড়ের প্রভাবে তুরস্কের ইস্তাম্বুলের বেশিরভাগ অঞ্চল বরফে ঢেকে গেছে। ঝোড়ো আবহাওয়ায় তাপমাত্রা ক্রমেই নিচের দিকে নামছে। সেই সঙ্গে ঘন্টায় 80 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। আগামী আরও কয়েকদিন তুষারপাত অব্যাহত থাকবে বলেও জানানো হয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শীতকালীন ঝড়। এক ধাক্কায় তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। সেই সঙ্গে শুরু হয়েছে তীব্র তুষারপাত। রাস্তায় বরফ জমায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। সড়কে আটকা পড়েছে যানবাহন। তীব্র তুষারপাতের কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়। তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে টেক্সাস সহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। অন্ধকার পুরীতে পরিণত হয় হিউস্টন। বরফের চাদরে ঢাকা পড়েছে মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চল। অব্যাহত তুষারপাতে বরফের স্তূপ সরাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। এরই মধ্যে তাপমাত্রা নেমেছে -13 ডিগ্রি সেলসিয়াসে। এ সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা হিমাঙ্কের 30 ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে বলে জানিয়েছে রাশিয়ার আবহাওয়া বিভাগ। তুষার ধসের আশঙ্কায় জর্জিয়া সীমান্তবর্তী সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বরফে ঢেকে গেছে ক্রিমিয়া অঞ্চলও। গ্রিসে তীব্র তুষারপাতে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। জরুরি কাজ ব্যতীত সাধারণ মানুষকে চলাচলে নিরুৎসাহিত করেছে দেশটির সরকার। একই সঙ্গে তুষারপাতের কারণে রাজধানী অ্যাথেন্সের উত্তরাঞ্চলের মহাসড়ক বন্ধ হয়ে যায়। আগামী কয়েকদিন গ্রিসের মধ্য, দক্ষিণ ও পূর্বাঞ্চলে আরও ব্যাপক তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।
ওমর ইনান, সময় সংবাদ। শীতকালীন ঝড় ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। যুক্তরাষ্ট্রের তুষারপাত ও করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, মৌটুসী, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের আবহাওয়া এখন যে শীতকাল চলছে সেই শীতকালে আবহাওয়া কিন্তু প্রতিনিয়তই কিন্তু আবহাওয়া খুবই ফ্ল্যাকচুয়েট করছে। আজ তীব্র তুষারপাতের মধ্যেই দক্ষিণাঞ্চল এবং পূর্ব উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে। গত সপ্তাহে খুব তীব্র তুষার ঝড় হয়েছিল পূর্ব উপকূলীয় অঞ্চলে। আজকে সোমবার যুক্তরাষ্ট্রের যে দক্ষিণাঞ্চল সেই টেক্সাস সবচেয়ে অন্যতম বড় বৃহৎ যে অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্য এবং আশপাশের যেসব অঙ্গরাজ্যগুলো রয়েছে সেই সব অঙ্গরাজ্যগুলোতে কিন্তু তীব্র তুষারপাত হয়েছে এবং সেই তুষারপাতের ফলে যেমনটি রিপোর্টে উল্লেখ রয়েছে যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরের তাপমাত্রাও কিন্তু অনেক কম রয়েছে। যদি তাপমাত্রা যে পরিমাপ করা হয় বাংলাদেশের হিসাবে তাপমাত্রা পরিমাপ করা হয় হচ্ছে সেলসিয়াসে এবং যুক্তরাষ্ট্রের পরিপ্রেক্ষিতে কিন্তু তাপমাত্রা নির্ধারণ করা হয় হচ্ছে ফারেনহাইটে। তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে 27 ফারেনহাইট অনুভূত হচ্ছে, 27 ডিগ্রি ফারেনহাইট অনুভূত হচ্ছে, যেটি যদি সেলসিয়াসে যদি আপনি ধরেন তাহলে সেটি হিমাঙ্কের নিচে -3 ডিগ্রির কাছাকাছি এই মুহূর্তে তাপমাত্রার মধ্যে রয়েছে পূর্ব উপকূলীয় এবং দক্ষিণাঞ্চলের মানুষ। এই যে টেক্সাসকে ঘিরে যে অঙ্গরাজ্যগুলোতে যে তুষারপাত হয়েছে আজকে, সেই তুষারপাতের ফলে বিপুল সংখ্যক ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে এবং আমি যেটা আগেই বলেছি যে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার পরেই একটি বৃহৎ অঙ্গরাজ্য হচ্ছে টেক্সাস এবং সেখানের বিভিন্ন শহরে কিন্তু প্রচুর বাংলাদেশিরাও বসবাস করেন। আমি বেশ কয়েকজন বাংলাদেশির সঙ্গে কথা বলেছি, তাদের একজনই আগামীকালকে নিউ ইয়র্কে আসার কথা ছিল কিন্তু তার ফ্লাইটটি বাতিল হয়ে গেছে। তারা অন্ধকারাচ্ছন্ন এখন দিন কাটাচ্ছেন, অনেক অংশেই এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, হাজার হাজার লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং এই যে তুষারপাত, সেই তুষারপাতের ফলে সড়ক দুর্ঘটনাও কিন্তু বেড়েছে। ওইসব অঞ্চলগুলোতে কিন্তু সড়ক দুর্ঘটনার হার বেড়েছে। এই রকম তীব্র শীতের মধ্যে আমি একটু করোনা পরিস্থিতি নিয়েও আপনাকে জানাতে চাই মৌটুসী, আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে করোনা পরিস্থিতির কিছুটা সুখবর দিতে চাই যে গত কয়েকদিন ধরে, আমি বলবো যে মাস খানেক পরে যুক্তরাষ্ট্রে একদিনে 24 ঘন্টায় মৃতের হার 1000-এর নিচে নেমে এসেছে। আমি এই মুহূর্তে যখন কথা বলছি তখন যুক্তরাষ্ট্রে 952 জন করোনায় মারা গেছেন একদিনে এবং আক্রান্তের সংখ্যাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এই যে দ্বিতীয় স্রোত করোনা চলছিল, সেই করোনা স্রোতের মধ্যে 2 লাখ 2.5 লাখের মতো মানুষ প্রতিদিন আক্রান্ত হতেন এবং মৃত্যু হতো 3 থেকে 4 হাজার মানুষ। সেখানে মৃতের সংখ্যা যেহেতু 1000-এর নিচে নেমে এসেছে আজকে অনেকদিন পরে, তেমনি আক্রান্তের সংখ্যাও আজকে লাখের নিচে নেমে এসেছে। 1.5 লক্ষ মানুষ আজকে নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। 52,000 মানুষ এই মুহূর্তে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ে যে সার্বিকভাবে পুরো দেশে যে ভ্যাকসিনেশন কার্যক্রম সেটি কিন্তু জোরালোভাবে চলছে। আমি সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য যুক্তরাষ্ট্রের একজন পিএইচডিরত শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, মোহাম্মদ শহীদুল্লাহ। আপনি একটু বলবেন যে আমরা তো শীতের মধ্যে রয়েছি এবং আপনি নিজেও করোনার দ্বিতীয় ডোজ নিয়ে ফেলেছেন, সেই দ্বিতীয় ডোজ নেওয়ার পরে আপনার প্রতিক্রিয়া কি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলো কিনা? জি, প্রথম ডোজটি নেওয়ার পরে আসলে আমি তেমন কিছু অনুভব করিনি, কিন্তু দ্বিতীয় ডোজটি নেওয়ার পরে বেশ কয়েক ঘন্টা একটু ব্যথা এবং একটু জ্বর অনুভব করেছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ রয়েছি এবং এই মেসেজটিও কমিউনিটির অনেকের কাছেই দিয়েছি এবং অনেকেই আগ্রহ ভরে এই করোনার যে ভ্যাকসিন সেটি গ্রহণ করছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ শহীদুল্লাহ। জি, আপনি শুনছিলেন যে এইরকম বাংলাদেশিরাও কিন্তু প্রচুর সংখ্যক বাংলাদেশিরা করোনার ভ্যাকসিন নিচ্ছেন তারা, এবং তাদের মধ্যে কিন্তু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা যায়নি। এবং এর আগে যে কথাটিগুলো আমরা বলছিলাম যে টেক্সাসের যে তুষার ঝড়, আমি সেই জায়গাটিতে আবার একটু ফিরে যেতে চাই এই কারণে যে টেক্সাসে যে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন, তাদের সঙ্গে খবর নিয়ে আমরা দেখেছি যে তাদের মধ্যে এই তুষার ঝড়ের ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত কোনো বাংলাদেশি পরিবার বা বাংলাদেশি কাউকে আমরা পাইনি, যদিও তাদের জনজীবন বিপর্যস্ত অবস্থায় তারা দিন কাটাচ্ছেন। এই ছিল আমার কাছে দক্ষিণাঞ্চলের তুষার ঝড় এবং করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। মৌটুসী, আপনাকে ধন্যবাদ।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। উত্তর ইউরোপের দেশ সুইডেনে তীব্র শীত ও তুষারপাতে নদী লেকগুলো ঢেকে গেছে বরফে। আগে যে পথে জাহাজ চলাচল করত, এখন সে পথে মানুষজন পায়ে হেঁটে বরফের রাস্তা পার হচ্ছেন। প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। শীত প্রধান দেশ সুইডেনে গাছপালার ডাল, বাড়ির ছাদ, পার্ক করে রাখা গাড়ির উপর জমে আছে বরফ। বরফ জমেছে নদী এবং লেকের উপরেও। একসময় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল পানির ঢেউ, আর এখন চারদিকে সাদা বরফ। কাছে গিয়েও বোঝার উপায় নেই, পায়ের নিচেই খরস্রোতা নদী বহমান। এই মাত্র কয়েক মাস আগেও আমি এখানে আসা গোসল করছি, এখানে এসে মাছ ধরতাম, এবং ইভেন এখানে আমরা বোটে করে চলে যেতাম নদীর মাঝখানে, জঙ্গলের ওখানে মাছ ধরার জন্য। এবং নদীর পাশে আমরা করতাম গ্রিল, সব ফ্যামিলি একসাথে। আর এখন আমরা এই নদী পথে হাঁটতেছি, স্কেটিং করতেছি। সেটা দুই ধরনের মজা, একমাত্র সুইডেনে পাবেন। সুইডেন না, ইউরোপ অন্য দেশে পাবেন। সুইডেনে সামার স্প্রিং টাইমে একটা মজা, উইন্টারের মধ্যে একটা মজা। এটা একটা ন্যাচারাল বিউটি। উইন্টার যে এত সুন্দর, এটা সুইডেনের এখানে না আসলে আসলে বোঝা যাইতো না। তো আমি এখন আছি একটা নদীর উপরে, হাঁটতেছি, খেলতেছি। নদীর উপরে যে হাঁটা যায়, এটা কখনো কল্পনাও করা যায় নাই। তো এখানে না আসলে আসলে এটা বোঝা যাবে না। খুবই সুন্দর একটা জায়গা। কিছুদিন আগে আমরা এখানে যখন আসতাম, তো নৌকা বুট চড়ে আমরা এখানে উপভোগ করতাম সামারটাকে। আর এখন উপভোগ করতেছি নদীর মধ্যে নিজের পায়ে হেঁটে। এটা একটা অন্যরকম একটা অনুভূতি। এখানে কেউ স্কেটিং করতেছে, কেউ ঘুরতেছে, কেউ বরফ নিয়ে খেলা করতেছে। অন্যরকম একটা অনুভূতি। শীত যে উপভোগ করা যায়, আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারতো না। It's a lake. It was all water, so it's very interesting that it can change so fast. So now you are actually walking on water, so it's a nice experience. সাম্প্রতিক সময়ে বৃষ্টি ও তুষারপাত সুইডেনের অনেক স্থানের ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে যথেষ্ট সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দাঁড়িয়ে আছে ঠিক মাঝ নদীতে, যেখানে কয়দিন আগেও জাহাজ চলাচল করত, আর এখন বরফে ঢাকা। নদী পথে হাঁটা আর শুভ্র তুষারের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। করোনার মধ্যেই আবারও মরণঘাতী ইবোলার সংক্রমণ বাড়তে শুরু করেছে আফ্রিকার দেশগুলোতে। ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার গিনিতে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় ইবোলাকে মহামারী ঘোষণা দিয়েছে গিনি সরকার। কঙ্গোতেও নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। 2016 সালের পর প্রথমবারের মতো মারণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল আফ্রিকার দেশ গিনিতে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে স্থানীয় এক নার্সের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে জ্বর, বমি ও গলা দিয়ে রক্ত পড়া সহ আরও কিছু উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষা করে এদের শরীরে ইবোলার অস্তিত্ব মেলে। করোনার সাথে যুদ্ধ করছে, এর মাঝে আবার ইবোলার আঘাত। আমাদের জন্য এটা দুর্যোগ ছাড়া আর কি হতে পারে। নতুন করে ইবোলার সংক্রমণ দেখা দেয় সবাই আতঙ্কের মাঝে আছে। এভাবে যদি একের পর এক ভাইরাস আক্রমণ করে, তাহলে ঈশ্বর ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কয়েকজনের মৃত্যু হয়েছে, আরো বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যে ভাইরাসটিকে মহামারী ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এর আগে গিনিতে 2013 থেকে 2016 সাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান 11,000-এর বেশি মানুষ। এদিকে আফ্রিকার আরেক দেশ কঙ্গোতে নতুন ধরনের ইবোলা ভাইরাস শনাক্তের বিষয় নিশ্চিত করেছে সরকার। এক বিবৃতিতে জানানো হয়, গেল সপ্তাহে দেশটির বুতেম্বো শহরে একজনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। এবার মিশরের সন্ধান মিলল বিশ্বের প্রাচীনতম একটি বিয়ার কারখানার। ধারণা করা হচ্ছে এটি প্রায় 5,000 বছরের পুরনো। আবিদুস মরুভূমির এই সেই বিয়ার কারখানা, যেটি বিশ্বের সবচেয়ে পুরানো ও প্রাচীনতম বলে ধারণা করা হচ্ছে। মিশর ও যুক্তরাষ্ট্রের প্রত্নতাত্ত্বিকদের একটি দল মরুভূমিতে চাপা পড়া 5,000 বছরের পুরানো এই কারখানাটির সন্ধান পেয়েছেন। মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় জানায়, দেশটির প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা নরমানের শাসনামলে এই বিয়ারের কারখানাটি নির্মাণ করা হয়েছিল। বিয়ার কারখানাটি 8টি বড় বড় অংশ নিয়ে গঠিত, প্রতিটি 65 ফুট লম্বা। প্রতিটিতে আবার 40টি মাটির পাত্রে বিয়ারের উপাদান ও পানির মিশ্রণ তাপ দেয়া হতো।
প্রত্নতাত্ত্বিক দলের অন্যতম সদস্য ম্যাথিউ অ্যাডামস জানান, তাদের ধারণা প্রাচীন রাজাদের রাজকীয় সমাধির অনুষ্ঠানে সরবরাহের জন্য এই বিয়ার তৈরি করা হতো। কারখানাটিতে একসঙ্গে 22,400 লিটার বিয়ার তৈরি করা যেত। প্রাচীনতম ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ মিশর, তবে করোনা মহামারীর কারণে দেশটিতে ভ্রমণ করা দর্শনার্থীর সংখ্যা একেবারেই কমে গেছে। নতুন আবিষ্কৃত ইতিহাস ঐতিহ্য ভবিষ্যতে আরও বেশি দর্শনার্থী টানতে সক্ষম হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ওমর ইনান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে, ডমিঙ্গোর অদূরদর্শী সিদ্ধান্তের কারণেই টেস্টে ব্যর্থ বাংলাদেশ, মন্তব্য আকরাম খানের। কৌশলে পরিবর্তন এনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব বিসিবি সভাপতির। বাংলাদেশকে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করা ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। দেশের ক্রিকেট সঠিক পথেই আছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করা ক্রেইগ ব্রাওয়েট। এদিকে এই সিরিজের মধ্য দিয়েই ক্যারিবীয় ক্রিকেটের নতুন তারকাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন কোচ ফিল সিমন্স। 1 মাসের সফর শেষে সোমবার রাতে দেশে ফিরে গেছে উইন্ডিজ ক্রিকেট দল। ক্রেইগ ব্রাথওয়েট গর্বিত অধিনায়ক। বাংলাদেশে পা রাখার আগে তাদের নিয়ে কতজনেরই বা আশা ছিল। সবশেষ সফরে ফলাফল ছিল একেবারে উল্টো। বিরুদ্ধ কন্ডিশনে এবারের কীর্তিটা অনন্য। দারুণ স্মৃতি নিয়েই দেশে ফিরছে ক্যারিবীয়রা। গতবার আমরা 2-0-তে হেরেছিলাম, তাই এবারের 2-0 জয়টা অবশ্যই বিশেষ। ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন এটা, আমরা কখনোই এটা ভুলব না। আমি না বলে পারছি না, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল, এই দৃষ্টিভঙ্গি ধরে রাখতে হবে। ক্যাপ্টেনের মতোই গর্বিত কোচও দ্বিতীয় সারির দল নিয়ে এসেছিলেন, তবে তাদের মধ্য থেকেই কিভাবে ফার্স্ট ক্লাস পারফরমেন্স বের করে আনা যায় সেটা ভালোভাবেই জানতেন সিমন্স। কোচ এবং নির্বাচক হিসেবে আপনি এমন ক্রিকেটারদেরকেই খুঁজবেন যারা দলে জায়গার জন্য লড়াইয়ের মানসিকতা রাখে। তারা জানে পারফর্ম না করলে অন্যরা জায়গা নিয়ে নেবে। এভাবেই ক্রিকেট তারকাদের উত্থান হয়। আশা করি সে উত্থানের শুরু ছিল এটাই। এমন জয়ের পর বড় স্বপ্ন দেখতেই পারেন ক্যারিবীয় কোচ। তাই দারুণ অর্জনের পরও ভুল ত্রুটি খুঁজে ফিরছেন মেয়ার্স কর্নওয়ালদের গুরু। আমি বলবো উন্নতির অনেক জায়গা আছে। নিয়মিত 400 রান করতে হবে আমাদের। বোলিংয়ের সময় প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে হবে। 17টি ক্যাচ নিয়েছি আমরা, তবে 6 থেকে 7টি ফেলেছিও। ছাত্রদের ক্যাচ ড্রপ নিয়ে অসন্তোষ রয়েছে ফিল সিমন্সের। এই কথা শুনে মুমিনুলরা হয়তো একটু লজ্জাই পাবেন। 2 টেস্টে কতগুলো ক্যাচ বাংলাদেশ দল ছেড়েছে তা হয়তো গুনতেও চাইবেন না অধিনায়ক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সতীর্থদের হতশী পারফরমেন্সে হতাশ টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পারিবারিক কারণে নিউজিল্যান্ড সিরিজ মিস করলেও এই সফরেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ বিশ্বাস সাকিবের। এনজিও ফ্রেন্ডশিপ আয়োজিত ফ্রেন্ডস অ্যান্ড হিরোজ ক্যাম্পেইনের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মাঠ কিংবা মাঠের বাইরে সবসময় আলোচনায় থাকেন একজন সুপার সাকিব। ঢাকা টেস্টে টাইগারদের বিপর্যয়ের পরের দিনই একটি ভার্চুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠানে পাওয়া গেল তাকে। ইনজুরির কারণে ছিলেন না মিরপুরে, তবে দেখেছেন মুশফিক মুমিনুলের অসহায় আত্মসমর্পণ। টেস্ট সিরিজে অতিরিক্ত আত্মবিশ্বাসী ডুবিয়েছে দলকে। সাকিবও হতাশ সতীর্থদের ভরাডুবিতে। লাস্ট টাইম যখন আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছি, এখানে তাদের ফুল স্ট্রেংথ টিম ছিল, সেখানে আমরা অনেক ভালোভাবে তাদেরকে বিট করতে পেরেছি। ফার্স্ট টেস্টে প্রথম 4 দিনও আমরা খুব ভালো অবস্থাতেই ছিলাম। আসলে ওই 5ম দিন থেকে আসলে আমাদের খারাপের ইয়েটা শুরু। স্বাভাবিকভাবে ডিফিকাল্ট সিচুয়েশন, বাট এর আগেও এরকম সিচুয়েশন এসেছে বাংলাদেশের ক্রিকেটে এবং সবাই মিলে একসাথে কাজ করে আসলে এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ঘরোয়া লিগ নিয়ে প্রশ্ন উঠেছে বারবারই, কিন্তু টেস্ট স্ট্যাটাসের 21 বছরেও পরিবর্তন হয়নি অনেক কিছুই। এ নিয়ে একাধিকবার নিজের ক্ষোভও প্রকাশ করেছিলেন সাকিব। সবাই জেতার জন্য চিন্তা করে নাই, যখন সেটা ঠিক হয় না তখন আপনারা প্রশ্ন এটা করেন।
কিন্তু অনেক সময় ঠিক হলেও জিনিসটা ভুল হতে পারে, সেটা আপনারা বুঝতেও পারেন না। আবার অনেক সময় ভুল হয়েছে সেটা ঠিকভাবে মানে যেটা বললাম যে জিতে গেলেই কিন্তু আপনারা এই প্রশ্নগুলো করতেন না। গ্রোয়েন ইনজুরির পর সন্তান সম্ভাবনা স্ত্রীর পাশে থাকতেই তাসমান সাগর পারে টাইগার স্কোয়াডে থাকছেন না সাকিব। কথা বললেন এ নিয়েও। যে ইনজুরিটা এটা আসলে সারতে আমার কিন্তু 6 থেকে 8 সপ্তাহ লাগবে। আপনি যদি আজকে থেকে কাউন্ট করেন অলমোস্ট আমি মানে পারবো কি পারবো না শিওর না, হয়তো টি20তে পারবো। থার্ড বাচ্চা এক্সপেক্টিং আমরা দুইজন, সো সেটা নিয়ে আমি অবশ্যই এক্সাইটেড। অ্যাট দি সেম টাইম এরকম একটা সিচুয়েশনে ওয়াইফের পাশে থাকা আমার কাছে মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট। নিউজিল্যান্ড সফরে সাকিবের সার্ভিস মিস করলেও শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার প্রতিশ্রুতি বাংলার এই বিশ্ব সেরার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। হেড কোচ রাসেল ডমিঙ্গো দূরদর্শী সিদ্ধান্ত নিতে না পারায় টেস্ট ক্রিকেটে নিয়মিত ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এমনটাই মন্তব্য করেছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যর্থতার ব্যাখ্যা চেয়ে 2 দিনের মধ্যে কোচের সাথে আলোচনায় বসবে বিসিবি। এদিকে দলের ব্যাটিং অর্ডারে শান্তর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আকরাম। স্টিভ রোডসের পর দিন বদলের আশায় 2 বছরের চুক্তিতে 2019 সালের আগস্টে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল রাসেল ডোমিঙ্গোকে। টিমের সাথে সাথে কিন্তু টিমের যে স্টাফ আছে ওদেরও কিন্তু দেখছি যে এখানে অনেক বড় গ্যাপ একটা তৈরি হয়েছে। যেরকম টিম করার কথা ছিল ওরকম টিম কিন্তু হয়নি। চোখে পড়েছে সেটা তো জবাবদিহিতা আমাদেরকে পেতে হবে। ও কোন সেন্সে করেছে, কি চিন্তা ভাবনা করেছে সেটা ওর সাথে আলাপ না করে তো আমরা করতে পারবো না। ডেফিনেটলি আমরা আগামী 1-2 দিনের মধ্যে ওর সাথে বসে এগুলো আমরা আলাপ আলোচনা করে এগুলো দেখব। আগস্টে 2 বছরের মেয়াদ পূর্ণ হবে ডোমিঙ্গোর সাথে বিসিবির। চুক্তি নবায়ন তো দূরে থাক, দলের এত ভরাডুবিতে বোর্ডের অন্দরমহলের অনেকেই চাইছেন না এই দক্ষিণ আফ্রিকান কোচকে। ও আসছে প্রায় 2 বছরের মতো হয়েছে। ও আসার পর কিন্তু যেরকম কিছু আমাদেরকে মানে ওরকম পারফরমেন্স তো বলে যে সে কিছু করতে পারেনি। অ্যাজ এ টিম, অ্যাজ এ টেস্ট টিম হিসাবে কিন্তু আমরা পুরোপুরি, আপনি যদিও আসার পর আমরা পুরোপুরি ব্যর্থ। কিন্তু শান্ত কিন্তু আপনার তো অনেকগুলো অপরচুনিটি পাচ্ছে, ওর জন্য তো পুরো টিমই স্যাক্রিফাইস করেছে। আপনার আমাদের বাংলাদেশের ইতিহাসের টেস্টের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার মমিনুল, ওর ব্যাটিং অর্ডার ওর জন্য আমরা চেঞ্জ করেছি। সাকিবকে, মুশফিককে। অভিজ্ঞদের বরাবরই মূল্য দিতে চায় ক্রিকেট বোর্ড, তাই মাহমুদুল্লাহর প্রতি এখনো আস্থা আকরাম খানের। মাহমুদুল্লাহ কিন্তু আপনার টেস্ট খেলা উচিত। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ড সফরের জন্য 18 ফেব্রুয়ারি জাতীয় দলের ক্রিকেটারদের দেয়া হবে না করোনা ভ্যাকসিন। সফরকে সামনে রেখে 3 ধাপে ক্রিকেটারদের করা হবে কোভিড পরীক্ষা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নেয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, টেস্টের জন্য করা হবে আলাদা দল। সেই সাথে স্ট্র্যাটেজি ও প্ল্যানিং এর পরিবর্তন এনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব দেন বিসিবি বস। করোনার প্রতাপে পাল্টে গেছে দুনিয়া। ক্রিকেট ফিরেছে লম্বা সময় পর, কিন্তু ভাইরাসের প্রভাবে করোনার মধ্যে ক্রিকেট খেলায় স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলতে হচ্ছে, থাকতে হচ্ছে ক্রিকেটারদের বায়োবাবল প্রক্রিয়ায়। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। তবে এর আগে 18 ফেব্রুয়ারি জাতীয় দলের ক্রিকেটারদের দেওয়া হবে করোনা ভ্যাকসিন, যেখানে 3 ধাপে ক্রিকেটারদের করা হবে কোভিড পরীক্ষা। এদিকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচির 9ম দিনের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনা ভ্যাকসিন নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় ক্রিকেটারদের তালিকা তৈরি করেই 2-1 দিনের মধ্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান পাপন। কাউকে বাধ্যতামূলক করা হচ্ছে না, তবে আমি আপনাকে বলি খুব শীঘ্রই সারা পৃথিবীতেই এটা বাধ্যতামূলক হয়ে যাবে। আপনার যারা ট্রাভেল করতে যায় না, নিউজিল্যান্ডে যারা যাবে ওদের জন্য কোনো আমরা বাধ্যবাধকতা করিনি। আমরা বলেছি যে খুশি নিতে পারে। আমি শুনেছি কালকে পর্যন্ত 50% অফ দি প্লেয়ার্স নাম দিয়েছে, বাকিরা এখনো দমনায় আছে। দেখা যাক। টেস্ট এবং অন্যান্য খেলার মধ্যে একটা বিরাট পার্থক্য। আমরা যেভাবে ওরা ব্যাটিং করেছে আমাদের মানে স্টার প্লেয়ার্সরা, তাতে করে মনে হয়নি এটা টেস্টের ব্যাটিং। যেভাবে তারা আউট হয়েছে, এটা টেস্ট ম্যাচে এসব শট কেউ কোনোদিন খেলতো প্রশ্নই ওঠে না। স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং, এবং এই প্ল্যানিংটা হ্যাজ টু বি লং টার্ম। ওয়েস্ট ইন্ডিজের মতো টিম যদি টেস্টের আলাদা সেট থাকে, আলাদা টিম থাকে, বাংলাদেশের কেন থাকবে না? আমাদের টেস্টের জন্য একটা আলাদা টিম তৈরি করতে হবে। নীলফামারীর সৈয়দপুরে প্রতিবন্ধী জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেট বোর্ড কর্তৃক মনোনীত জেলা কোচের অধীনে রাইজিং ক্রিকেট একাডেমিতে চলছে নিয়মিত প্রশিক্ষণ।
এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল। ধন্যবাদ মৌটুসী। আপনারা দেখছেন যে আমি এখন রাইজিং ক্রিকেট একাডেমির প্র্যাকটিস মাঠে রয়েছি। এখানে প্রায় 30 থেকে 40 জন কিশোর কিশোরী এখানে ক্রিকেট প্র্যাকটিস করছে। এই ক্রিকেট গ্রাউন্ডটি, এই ক্রিকেট একাডেমিটি আপনার 2016 সালে তাদের পথযাত্রা শুরু করে মাত্র 4 জন শিক্ষার্থী নিয়ে। বর্তমানে এই ক্রিকেট একাডেমিতে প্রায় 60 থেকে 65 জন কিশোর কিশোরী শিশু এখানে ট্রেনিং দিচ্ছে। এটি সারা বাংলাদেশে যেমন ক্রিকেট জনপ্রিয়, সৈয়দপুরে কিন্তু তার কোনো অংশেই কম জনপ্রিয় নয় এই ক্রিকেট। এই সৈয়দপুর থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন বয়সভিত্তিক দলে বেশ কয়েকজন ক্রিকেটার অংশগ্রহণ করে এবং তারা নিয়মিতভাবে খেলে। এছাড়াও বিভাগীয় এবং জেলা পর্যায়ের যে লিগ খেলাগুলো হয় সেখানেও সৈয়দপুরের একটি উল্লেখযোগ্য অংশ ক্রিকেটার সেখানে অংশগ্রহণ করে থাকে। সৈয়দপুরে প্রায় 4 থেকে 5টি ক্রিকেট একাডেমি রয়েছে। এছাড়া পুরো জেলায় প্রায় 15টির মতন ক্রিকেট একাডেমি আছে। ক্রিকেট একাডেমিগুলো থাকলেও এইখানে যেসব ক্রিকেট একাডেমি আছে এইগুলোতে উন্নত মানের বা উন্নত প্রশিক্ষণ নেওয়া কোনো কোচ সেখানে কিন্তু নেই। যারা পুরাতন যারা খেলোয়াড় আছে, যারা আগে কিছুদিন খেলেছে, তারাই এই সব ক্রিকেট একাডেমিতে ট্রেনিং দিয়ে থাকে এবং একজন যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মনোনীত হয়ে জেলার কোচ হিসাবে দায়িত্ব পালন করেন জনাব বাবলু, উনি আমার সাথে আছেন। আমি একটু ওনাকে জিজ্ঞেস করব যে এই যে ক্রিকেট একাডেমিগুলো চলছে খোলা মাঠে, দেখেন এখানে যে যারা প্র্যাকটিস করছে এখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই, কোনো রকম উন্নত মানের পিচও নাই। এই সব কঠিন অবস্থার মধ্যে, বালুর মধ্যে যেখানে করছে সেখানে ধুলোবালি উঠছে, এর মধ্যেই কিন্তু এই সব শিশু কিশোররা তারা প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা বলছে যে এখানে এই প্রশিক্ষণ নিতে তাদের কষ্ট হয়। আমরা এখন এই যে নীলফামারী জেলার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কোচ আছে ওনার সাথে আমরা কথা বলে দেখছি যে উনি কি বলেন। যে ভাইয়া, এইখানে যে আপনারা কোচিং করাচ্ছেন বাচ্চাদের, উপযুক্ত মাঠ নেই, উপযুক্ত যে ইকুইপমেন্টসগুলো দরকার সেখানে নেই, তারপরেও আপনারা কিভাবে এটাকে পরিচালিত করছেন? আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে মাঠ আসলে নাই। তারপরে আমাদের মাঠ না থাকা সত্ত্বেও আমরা ধুলা মাটিতে বা এইগুলো মাঠে প্র্যাকটিস করাচ্ছি, খুব কষ্ট করে করাচ্ছি। অনেক বিশেষ সেন্টার উইকেট নাই, কোনো পিচের নাই। তারপরে আমরা এনভায়রনমেন্টটা আমরা করতে পারতেছি যে কিছু কষ্ট করে হলেও আমার কর্মকর্তারা তারা আমাদেরকে কিছু হেল্প করতেছে, কিন্তু হচ্ছে মাঠের অনেক অভাব, আমাদের পৃষ্ঠপোষকতার অনেক অভাব, বিশেষ করে আমাদের নীলফামারী জেলার মধ্যে। তো আমাদের এইভাবেও করে প্র্যাকটিস করতেছি ধুলামারিতে, কি করব? তাছাড়া ক্রিকেট তো বাংলাদেশে অনেক এগিয়ে গেছে। তো আমরা সৈয়দপুর তো একসময় ছিল খুব ভালো ক্রিকেটের একটা ছিল আমাদের এখানে, কিন্তু এখন তা অনেকটা কমে যাওয়াতে এই শুধু মাঠের অভাবে। তো আমরা আর একটু কথা বলবো যে জাতীয়, আচ্ছা এটা আমরা এতক্ষণ কথা বলছিলাম নীলফামারী জেলা ক্রিকেট কোচের সাথে এবং আপনারা তার কাছে শুনেছেন যে ক্রিকেটের যে প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য যে প্রয়োজনীয় পিচ, মাঠ বা যেগুলো দরকার সেগুলোর প্রচণ্ড অভাব রয়েছে এই নীলফামারী জেলায়। এবং এই নীলফামারীতে ক্রিকেট উন্নয়ন নিয়ে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ছিল নীলফামারীর রাইজিং ক্রিকেট একাডেমি থেকে আমার কাছে সর্বশেষ মৌটুসী। নীলফামারী থেকে এতক্ষণ সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সাকির হোসেন বাদল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। পৃথক ম্যাচে আজ মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষ 3 দল বসুন্ধরা কিংস আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কুমিল্লায় বিকেল 3টায় লিগ লিডার বসুন্ধরা কিংস মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 3:30টায় আবাহনী খেলবে সাইফ স্পোর্টিং এর বিপক্ষে। আর সন্ধ্যা 6টায় শেখ জামালের প্রতিপক্ষ বারিধারা। এখন পর্যন্ত লিগের অপরাজিত দল বসুন্ধরা কিংস, তবে তাদের জয়ের ধারায় ছেদ পড়ে শেষ ম্যাচে। শেখ জামালের বিপক্ষে ড্র করেছে অস্কার ব্রুজনের দল। সে ম্যাচের গোল বাতিল নিয়ে সরগরম ফুটবল পাড়া, তবে সেসবে মনোযোগ দিতে চাইবে না বর্তমান চ্যাম্পিয়নরা। দারুণ ফর্মে আছেন দলের ব্রাজিলিয়ান রিক্রুট রবিনহো, করেছেন 6 গোল। অন্যদিকে আরামবাগ আছে টেবিলের তলানিতে। 7 ম্যাচে এখন পর্যন্ত কোনো জয় পায়নি ডগলাস সিলভার দল। লিগের একমাত্র দল তারাই যারা এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। শেষ 4 ম্যাচে তাদের জালে 17 গোল দিয়েছে প্রতিপক্ষরা, তাই বসুন্ধরার বিপক্ষে পয়েন্ট আদায় করাটাও কঠিনই হবে আরামবাগের। মারিও লেমসের আবাহনী লিগ শুরু করেছিল হ্যাট্রিক জয়, তবে শেষ 5 ম্যাচে 3 ড্রয়ে তাদের শিরোপা স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। যদিও শীর্ষে থাকা কিংস এখনও আছে তাদের ধরাছোঁয়ার মধ্যেই। বসুন্ধরার 22 পয়েন্টের বিপরীতে 18 পয়েন্ট আবাহনীর, তাই মারিও লেমস চাইবেন না এই ম্যাচে পয়েন্ট হারাতে। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজের সঙ্গে বেলফোর্ট আছেন ছন্দে। অন্যদিকে শিরোপা রেস থেকে কিছুটা পিছিয়ে আছে সাইফ স্পোর্টিং ক্লাব। লিগের শেষ ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছিল পলপুট বাহিনী। সেখান থেকে আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে মাঠে নামতে চাইবে তারা। লিগে 2 দলের শেষ 4 দেখায় 3 জয় আবাহনীর, সাইফের 1টি। শেখ জামালের সময়টা ভালো যাচ্ছে না। 3 বারের লিগ চ্যাম্পিয়নরা পয়েন্ট হারিয়েছে টানা 2 ম্যাচে। বসুন্ধরার বিপক্ষে শেখ জামালের গোল বাতিল ইস্যু পৌঁছে গেছে ফিফার দরজায়। মোমেন্টাম পক্ষে না থাকলেও জয় ফেরার দারুণ সুযোগ শফিকুল ইসলাম মানিকের দলের। প্রতিপক্ষ উত্তর বারিধারা আছে রেলিগেশন অঞ্চলে। লিগে এখনও কোনো জয় পায়নি ক্লাবটি। তাদের এই ফর্মহীনতা কাজে লাগিয়ে জয় ফিরতে চাইবে শেখ জামাল। লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে এখন পর্যন্ত শেখ জামালের হয়ে সবচেয়ে বড় ভূমিকা স্ট্রাইকার ওমার জোবের। 8 গোল করা এই গাম্বিয়ান স্ট্রাইকার লিগের শীর্ষ স্কোরার। উত্তর বারিধারার বিপক্ষে কখনো না হারার রেকর্ড বাড়তি সাহস দিবে মানিক শিষ্যদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেশের ফুটবল প্রসঙ্গ। বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ জামাল ফরওয়ার্ড ওমর জোবের গোলটির বৈধতা যাচাই করবে ফিফা। ইতোমধ্যেই সেই ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হয়েছে সংস্থাটির রেফারিজ কমিটির কাছে, নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। একই সঙ্গে অভ্যন্তরীণ তদন্তও করবে ফেডারেশন। ভিএআর প্রযুক্তি ব্যয় সাপেক্ষ হলেও রেফারিংয়ে স্বচ্ছতা আনতে তার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান বাফুফে বস। যত উপায়ে পর্যবেক্ষণ করা যায় এই গোল নিয়ে তার সবটাই করেছেন বাফুফে সভাপতি। বৈঠক করেছেন রেফারিদের নিয়ে, আলোচনা হয়েছে নির্বাহী কমিটির সঙ্গেও, কিন্তু সমাধান আসেনি কোনো পক্ষ থেকে। স্বচ্ছতা খুঁজতে এক প্রকার বাধ্য হয়েই ফিফার দ্বারস্থ ফেডারেশন কর্তা। বসুন্ধরা শেখ জামাল ম্যাচে ওমর জোবের এই গোলটি নিয়ে কাটা ছেঁড়া হবে ফিফা রেফারিজ কমিটিতে। এজন্য বিভিন্ন অ্যাঙ্গেলের ভিডিও ফুটেজ পাঠিয়েছে বাফুফে, যা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তারপরই নিজেদের অবস্থান পরিষ্কার করবে বাফুফে। ইটস ভেরি ডিফিকাল্ট টু গিভ এ জাজমেন্ট। আর আমি ফেডারেশনে বসে টেকনিক্যাল 7-8 জনকে নিয়ে বসছিলাম। ইটস ডিভাইডেড। 4-5 জন বলছে এটা গোল দিতে পারে, আর 2-4 জন বলছে না এটা গোল না ফাউল। আমাদের অফিস এই ভিডিওটাকে অলরেডি ফিফায় পাঠিয়ে দিয়েছে যে ফিফার ওপিনিয়নের জন্য। তাহলে আমরা বুঝতে পারবো যে ওইখানে তো ওয়ার্ল্ডের টপ এক্সপার্টরা আছে। ওইটা যতক্ষণ ধরে না আসে আই ডোন্ট থিঙ্ক আমার কোনো কমেন্টস করা উচিত। আমাদের এখানে দের ইজ এ ল্যাক অফ ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা যেরকম যার যা ইচ্ছা বলে ফেলে টেলিভিশনে, কিছু বেস থাকে কিছু বেস থাকে না। তো সারাদিন তো ফুটবল ফেডারেশনের কাজ না কে কী বললো ওইটাকে দেখা বন্ধ করা। সো এই জন্য আমি মনে করি দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ হারলেই যে বলে রেফারির কথা। আমি শেখ জামাল আর ইয়ে নিয়ে আলাপ করছি না, বসুন্ধরার খেলা আমি ইন জেনারেল বলছি। তাতে যতই কষ্ট হোক আমাদের যতখানি শক্তি আছে দিয়ে চেষ্টা করব জানো ভিআর টানতে পারি। গেল কয়েক মৌসুমের তুলনায় এবার রেফারিং ভালো হচ্ছে বলে দাবি করেন বাফুফের সভাপতি। এটা ধরে রাখতে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কাজী সালাউদ্দিন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর।
বুন্দেসলিগায় হোঁচট খেল বাভারিয়ানরা। ক্লাব বিশ্বকাপ জেতার আত্মবিশ্বাস থেমে গেল আর্মেনিয়ার বিপক্ষে। দুইবার পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ম্যাচ ড্র করল বায়ার্ন মিউনিখ। তবে ইপিএলে জয় রথ ধরে রেখেছে চেলসি। নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারালো ব্লুরা। এ জয়ে টেবিলের ৪র্থ স্থানে উঠে এলো থমাস টুখেল শিষ্যরা। আগামী শুক্রবার চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে ঢাকা হাফ ম্যারাথন ২০২১। দেশ বিদেশ থেকে প্রায় ৩,২০০ অ্যাথলিট এই ম্যারাথনে অংশগ্রহণ করবে। গতকাল এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় আয়োজকরা। মহামারীর কথা মাথায় রেখে আয়োজক সংগঠন ঢাকা রান লর্ডস এবারের ম্যারাথন ভার্চুয়ালি আয়োজন করতে যাচ্ছে। একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিযোগীরা এই ম্যারাথনে অংশগ্রহণ করবে। ফলে নির্দিষ্ট ভেন্যুতে না এসেই নিজ নিজ এলাকা থেকে দূরত্ব বজায় রেখে ম্যারাথনে অংশ নেওয়া যাবে। এই বছরের ম্যারাথন 2টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। একটি 21.1 কিলোমিটারের হাফ ম্যারাথন এবং অপরটি 7.5 কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ, পাবনা, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও ও ঢাকা থেকে এই ম্যারাথনে অংশ নিয়েছেন শতাধিক প্রতিযোগী। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জয়পুরহাট বগুড়া আঞ্চলিক মহাসড়কের বটতলী ব্রিজ থেকে শুরু হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ এই ম্যারাথন। জয়পুরহাট ছাড়াও ঢাকা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পাবনা ও সিরাজগঞ্জ থেকে এই ম্যারাথনে অংশ নেয় শতাধিক প্রতিযোগী। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয় ম্যারাথন প্রতিযোগিতা। প্রায় 2 দশক পর এমন আয়োজন হয়েছে জয়পুরহাট জেলায়, যেখানে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা। ম্যারাথনে আসা মেইনলি আমাদের শরীরকে সুস্থ এবং ফিট রাখার জন্য, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। ম্যারাথন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে খুবই উৎসাহিত হয়েছে। এখানে আমার যে অর্জিত অভিজ্ঞতা, এই অর্জিত অভিজ্ঞতা নিয়ে আমি ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব। যে কোনো ইভেন্টের মাধ্যমে একজন যুবক বা যুবতী একদিকে যেমন নেশাগ্রস্ত থেকে বেঁচে যাবে এবং সেই সাথে নিজের শরীরকে ফিট রাখতে সাহায্য করবে। জয়ফ্রেডের সকল তরুণদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটিকে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জয়পুরহাটে দীর্ঘদিন পর এই ম্যারাথন হলেও ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহায়তা করছে এই ম্যারাথন, প্রতি বছর এটা অব্যাহত থাকবে, এটা আশাবাদ ব্যক্ত করছি। কিং কুইন নামে স্থানীয় একটি জিমের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় এই ম্যারাথন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেওয়া হয়। সময় সংবাদ, জয়পুরহাট। এদিকে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন এই ম্যারাথনের আয়োজন করে। গতকাল বিকেল 4টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে সেখান থেকে শুরু হয়ে 5 কিলোমিটার পথ অতিক্রম করে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এসে দৌড় প্রতিযোগিতা শেষ হয়। এই ম্যারাথনে সদর উপজেলার প্রায় 3000 প্রতিযোগী অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন সহ 20 জন বিজয়ীর হাতে কাপ ও ক্রেস্ট তুলে দেন। ঝলমলে এলইডি বাতির আলোয় আলোকিত হয়েছে রাজশাহী নগরীর সিটি বাইপাস সড়ক। বিদ্যুৎ সাশ্রয়ী স্বয়ংক্রিয় পদ্ধতির সড়ক বাতিগুলো আনা হয়েছে চীন থেকে। এতে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন নগরবাসী। বাতিগুলোর সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেজন্য সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন নগরপিতা। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। চমকে যাওয়ার মতো আলোকিত সড়ক, উত্তরের আমবাগানের নগরী রাজশাহীর 4 লেনের সিটি বাইপাস সড়ক। সড়কের মাঝে ডিভাইডারে বসানো হয়েছে চীনের সাংহাই থেকে আনা প্রজাপতির মতো আকর্ষণীয় সড়ক বাতি। এখন রাতে নগরবাসীর কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ পথ।
সন্ধ্যা নামতেই আধার কাটিয়ে ফুটিয়ে তোলে নতুন রূপ। নগরীর বিলশিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কের ঝলমলে আলো নতুন মাত্রা যোগ করেছে। 4.2 কিলোমিটার সড়কে 174টি পোলে বসানো হয়েছে 348টি বাতি। আলোর তীব্রতা বিশ্লেষণ করে বসানো এসব বিদ্যুৎ বাতিতে রাস্তায় থাকে না এক বিন্দুও ছায়া। স্বাচ্ছন্দ্যে দিন রাত একইভাবে মানুষ চলাফেরা করতে পারবে নির্ভয়ে। আলোটা হওয়াতে আমাদের হেডলাইটও দিতে হচ্ছে না, আবার সবকিছু দেখা যাচ্ছে, দূরের গাড়িও দেখতে পাচ্ছি, খুবই সুবিধা হচ্ছে আর কি। সত্যি বলতে যে এটা একটা বাংলাদেশের মডেল বলা যেতে পারে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসব লাইট নিয়ন্ত্রিত হওয়ায় সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ। রাত 12টার পরে থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 1/3 লাইট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তারপরে রাত 2টার পরে হয়তো লোকজন আরও কমে যায়, রাস্তায় পর্যাপ্ত আলো থাকে, আরেক দফা লাইট বন্ধ হয়। ফজরের নামাজের পরে বাকি লাইটগুলি বন্ধ হয়, একবারই বন্ধ হয়। আর সড়ক বাতির সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেজন্য নগরবাসীকে সচেতন হবার আহ্বান জানান মেয়র। কেউ যেন এই পোলগুলিতে কোনো রকম পোস্টার, লিফলেট, প্যানাবোর্ড বা কোনো রকম ব্যানার ইত্যাদি লাগিয়ে যেন এই পোলগুলির সৌন্দর্য নষ্ট না করে ফেলে। গত 11 ফেব্রুয়ারি নান্দনিক সড়ক আলোকায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগরপিতা। চীন থেকে আনা এসব সড়ক বাতিতে সিটি কর্পোরেশনের খরচ হয়েছে 5,22,00,000 টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায় আজ। 6 জঙ্গির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। চট্টগ্রামে নৃশংস কিশোর গ্যাংয়ের 10 সদস্য গ্রেফতার। অটোরিকশা যাত্রীদের অপহরণের পর দাবি করত মুক্তিপণ, না পেলে গোপন আস্তানায় চালানো হতো অমানবিক নির্যাতন। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই মিলল সমতলের 3,500 ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের। মুজিব বর্ষ উপলক্ষে সংগ্রামী মানুষগুলো পেল আধা পাকা ঘর। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চিরতরে কেড়ে নেয় দৃষ্টিশক্তি। লক্ষণ না থাকায় টের পাওয়া যায় আংশিক দৃষ্টিশক্তি হারানোর পর। নীরব অন্ধত্ব নিয়ে সতর্ক করার আহ্বান বিশেষজ্ঞদের। এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উন্নয়নশীল দেশে কম খরচে ভ্যাকসিন সরবরাহের আশা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।